আচ্ছা, নমস্কার সবাইকে। তোমাদের সাথে আমার অনেক দিন পর দেখা হলো। বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটের আজকে একটা নতুন আলোচনার ক্লাসে আমরা এসে উপস্থিত হয়েছি। অনেক দিন পর আবার আমি ক্লাস নিচ্ছি। তোমরা জানো যে তোমরা যারা নেট সেট পাশ করে কলেজ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার স্বপ্ন দেখো, তো সেই জন্যই এটা একটা ইনস্টিটিউট যেখানে তোমরা এই নেট সেটের জন্য একটা তোমাদের এখানে গাইড করা হয়। বেসিক্যালি পড়াশোনাটা তো নিজের কাছে, কিন্তু এখানে একটা পথ দেখানো হয়। তো তোমরা যারা নেট সেটের জন্য প্রিপারেশন নিতে চাইছো বা পড়তে চাইছো, তারা এখানে বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউটে জয়েন করতে পারো, যোগ দিতে পারো। তার জন্য এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, তোমরা এখানে যোগাযোগ করতে পারো। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের আজকের আলোচনা বিষয় সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা। তোমরা অনলাইনেও যারা আছো তাদেরও যদি কিছু বলার থাকে তারা আমাকে বলো, আমি ক্লাসটা শুরু করছি। সেটা হচ্ছে যে একেই কি বলে সভ্যতা নাটক প্রহসন এই অংশটাতে আমরা পরে আসছি। তার আগে যেটা যে আমরা একটুখানি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আগে জেনে নিই, তারপরে আমরা এটা কি প্রহসন, কিন্তু কেন প্রহসন, প্রহসন কাকে বলে, নেটে যা ধরনের প্রশ্ন হয় ইত্যাদি নিয়ে আমরা আলোচনায় আসবো। আগে একটু মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে জানি। আমি যেহেতু আজকে বোর্ডে অতটা লিখছি না, কারণ স্লাইডগুলো বানিয়েই এনেছি, তো একটুখানি স্লাইডগুলো দেখাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, তার জন্ম হচ্ছে 1824 সালের 25শে জানুয়ারি। তার জন্ম যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে। আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের কিন্তু এই সমস্ত সাল তারিখ খুবই জরুরি, কারণ হচ্ছে শুধু নেট না, পরবর্তীকালে যখন কলেজ সার্ভিস কমিশনেও যাবে তখনও দেখবে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের ফেস করতে হতে পারে। হ্যাঁ, মানে আমার নিজেরই কলেজ সার্ভিস কমিশনে এই প্রশ্নটা এসেছিল, 1824 সালে সিগনিফিকেন্ট বলো। হ্যাঁ, ফলত আমাদের কিন্তু এই প্রত্যেকটা গুরুত্বপূর্ণ মানুষের জন্ম এবং মৃত্যু এটা মনে রাখাটা দরকার, কারণ এইভাবে করে জিজ্ঞাসা নাই করতে পারে যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম কবে, হয়তো বলে দিতে পারে 1824 সালে সিগনিফিকেন্ট কি, মানে কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কি এই সময় ঘটেছে, এই রকম। তো মাইকেল মধুসূদন দত্ত, তার জন্ম 1824 সাল, 1824-এর 25শে জানুয়ারি। কারণ নেটের ক্ষেত্রে এরকম দিতে পারে 1824 সালেরই চারখানা তারিখ দিয়ে দিল, 25শে জানুয়ারি দিল, হ্যাঁ হয়তো দিল 18ই জানুয়ারি, দিয়ে দিল হয়তো 23শে ফেব্রুয়ারি, দিয়ে দিল হয়তো 28শে জুন, এইরকম হয়তো চারটে তারিখ দিয়ে দিতে পারে। কারণ যেহেতু নেট তো একটা কম্পিটিটিভ এক্সাম, মানে এই কম্পিটিটিভ এক্সামের লক্ষ্য কিন্তু আসলে তোমাকে পাইয়ে দেওয়া নয়, তোমাকে এলিমিনেট করা, একটা এলিমিনেশন এক্সামিনেশন বেসিক্যালি। তাই জন্য তোমাকে প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালের 25শে জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে। মৃত্যু হচ্ছে 1873 সালের 29শে জুন। তাহলে 1824-এ জন্ম, 1873-এ মৃত্যু। আমি মনে করি যে অনেক সময় কি হয় যে এই যদি তোমরা যখনই পড়ছো তখন যদি 1873 থেকে 1824 বাদ দিলে কত হচ্ছে সেই সংখ্যাটা যদি মনে রাখো যে উনি আসলে কত বছর বেঁচে ছিলেন, তাহলে অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে ওই দুটো সাল মনে রাখাটা যেহেতু অসুবিধে হয়, তিনি এত বছর বেঁচে ছিলেন, ফলে এইটা অনেক সময় লিখতে মানে ধরতে সুবিধে হয়। মানে আমি নিজে অনেক সময় এটা করি যে তাদের গ্যাপটা কত বছরে, যে 1873 থেকে 1824 বাদ দিলে যে সময়টা হচ্ছে এই এত বছর উনি বেঁচেছেন, অতএব জন্ম মৃত্যুটা মনে রাখাটা একটু ইজি হয়। এটা একটা উপায় আর কি আমি বললাম। তো এইটা হচ্ছে বেসিক একটা কোয়েশ্চেন, মাইকেল মধুসূদন দত্তের জন্ম এবং মৃত্যু। এইবার আমরা সংক্ষিপ্ত লেখক পরিচিতি, এখানে আমি কিছু ইনফরমেশন দিয়েছি, কিন্তু ইনফরমেশনগুলোতে আসবো। আগে একটু গল্পের আকারে বলি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে, কারণ কি হয় যে গল্পের আকারে বললে জিনিসটা আমাদের অনেক বেশি মাথায় ঢুকে যায়, অনেক বেশি মনে থাকে। সেটা হচ্ছে যে মাইকেল মধুসূদন দত্তের একেবারে যেটা শৈশব, সেই শৈশবটা কেটেছে ওই যশোরের মানে কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে। তার বাবা কিন্তু অনেক ছোটবেলাতেই কলকাতায় চলে এসেছিল, কিন্তু তার মার কাছে তিনি তার ছোটবেলাটা, তার মানে বেশ কিছু বছর আর কি তার বেড়ে ওঠা। সেখানেই ছোটবেলা থেকেই দেখা যায় যে মাইকেল মধুসূদন দত্ত অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন এবং মনোযোগীও। তাছাড়া আরেকটা জিনিস যে ওনার না যে কোনো ভাষা শেখার ব্যাপারে একটা ছোটবেলা থেকে আগ্রহ ছিল, যে শুধু মাতৃভাষা না অন্য ভাষাও শিখবো, এই একটা আগ্রহ তার ছোটবেলা থেকে ছিল। তিনি ছোটবেলায় প্রথম যেটা হয় যে সারা জীবনব্যাপী যদি আমরা মাইকেল মধুসূদন দত্তের জীবন দেখি, তাহলে দেখবো ওনার
কবিতার প্রতি, কাব্যের প্রতি একটা অমোঘ আকর্ষণ গোটা জীবন ধরে লক্ষ্য করা গেছে তিনি যতদিন বেঁচেছেন। তো সেক্ষেত্রে তার প্রথম যে কাব্যের প্রতি মানে কবিতার প্রতি তার যে আকর্ষণ সেটা তৈরি হয়েছিল তার মায়ের কাছ থেকে। কিভাবে? তিনি তার মায়ের কাছে ছোটবেলায় রামায়ণ এবং মহাভারতের গল্প শুনতেন। সেই যে রামায়ণ এবং মহাভারতের মানে মানে গানের মতন করে শুনতেন, সেটাই তার জীবনে প্রথম মানে কাব্য বলা যায়, কবিতার একটা স্বাদ। এবং সেইটা যে মাথায় গেঁথে গিয়েছিল, পরবর্তীকালে যদি আমরা দেখি যে তার জীবনব্যাপী তার যে সমস্ত কাজকর্ম, তার নাটকে দেখবো আমরা, তার কবিতাতে দেখবো, সেই সমস্ত জায়গাতেই কিন্তু তিনি যেটা করেছেন যে এই যে রামায়ণ মহাভারত পুরাণের যে প্রভাব সেটা কিন্তু দেখবো যে তার লেখাপত্রের মধ্যে রয়েছে। তাহলে তার প্রাথমিক যে মানে কি বলবো কাব্যের স্বাদ গ্রহণ যদি বলি, বা যদি বলি যে তার মানে কবিতা সম্পর্কে একটা ধারণা, সেটা কিন্তু তৈরি হচ্ছে ওই প্রথম ছোটবেলাতে তার মায়ের কাছে। কিছুদিন গ্রামের পাঠশালায় পড়াশুনো করলেন এবং তারপর যেটা হলো, তার বাবা যেহেতু কলকাতায় চলে এসেছে, তো তিনিও কিছু বছর পর কলকাতা চলে এলেন এবং কলকাতায় চলে এসে তিনি 1837 সালে মধুসূদন দত্ত হিন্দু কলেজে ভর্তি হলেন। এখানে একটা জিনিস মনে রাখা দরকার। কেন এই জায়গাটা মনে রাখা দরকার? কারণ এটার একটা পটভূমিকা আছে একেই কি বলে সভ্যতার। একেই কি বলে সভ্যতার পটভূমিকা আমরা অনেকেই জানি যে ঊনবিংশ শতাব্দীর অর্থাৎ 19 শতকের বাংলাদেশে যে যুবক, যে সমস্ত ছেলেরা কলেজে পড়তে যেত, সেই সমস্ত যুবকদের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু এই নাটকে আসলে প্রতিফলিত হয়েছে। তো এই ক্ষেত্রে একটা জিনিস, এই যে 1837 সাল মধুসূদন দত্ত হিন্দু কলেজে ভর্তি হলেন, তোমরা কেউ বলতে পারবে যে ডিরোজিও কবে হিন্দু কলেজে ঢুকেছিলেন? ডিরোজিও হিন্দু কলেজে ঢুকেছিলেন হচ্ছে 1826 সালে। কিন্তু ডিরোজিও হিন্দু কলেজ থেকে বিতাড়িত হন এবং ডিরোজিও মারা যান 1831 সাল। মানে মধুসূদন দত্ত হিন্দু কলেজে ঢোকার আগেই ডিরোজিও হিন্দু কলেজ থেকে বেরিয়ে যাচ্ছেন হিন্দু, এবং তিনি তার জীবনাবসান ঘটছে। কিন্তু এক্ষেত্রে একটা প্রভাব আছে যে হিন্দু কলেজে কেন হিন্দু কলেজটা হয়েছিল সেটাও আমরা একটুখানি, যেহেতু ঊনবিংশ শতাব্দী পড়তে গেলে এই কিছু ইনস্টিটিউশন আছে যাদের সম্পর্কে আমাদের একটু জেনে রাখা দরকার। সেটা হচ্ছে যে প্রথম আমরা জানি যে আমাদের দেশে যেটা হলো, প্রথম ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে। কেন হলো না? যেটা ব্রিটিশ সিভিলিয়ান যারা অর্থাৎ বিদেশ থেকে যারা আমাদের এদেশে চাকরি করতে এলো, তাদের জন্য প্রথম কথা হচ্ছে যে তাদের একটু বাংলা ভাষা জানা দরকার, তাদের এদেশীয় যে আরবি ফার্সি শেখা দরকার, সেই জন্য ফোর্ট উইলিয়াম কলেজ হয়েছিল। কিন্তু সেখানে কিন্তু আমাদের যে সাধারণ ছেলে মেয়ে মানে আমাদের দেশীয় ছেলে মেয়েদের কিন্তু মানে পড়াশোনার অধিকার ছিল না। আমাদের দেশীয় ছেলে মেয়েদেরও যে ইংরেজি ভাষাটা জানা দরকার, ইংরেজি ভাষা যে রাজভাষা, অর্থাৎ আজকে আমরা তো বুঝতে পারি যে আমাদের এখনো কিন্তু আমাদের ইংরেজি ভাষা বেসিক্যালি রাজভাষা। মানে আমাদের একটা আজকে কর্পোরেট সেক্টরে চাকরি করতে গেলে আমাদের ফ্লুয়েন্টলি ইংলিশ হচ্ছে আমাদের সেখানকার রিকোয়ারমেন্ট আর কি। তো সেই সময়ও যখন ইংরেজরা ব্রিটিশ শাসনাধীন, তখনও কিন্তু সরকারি কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা আরবি ফার্সি এই সমস্ত ভাষার গুরুত্ব কমে যাচ্ছে, বাংলা তো নয়, সেই সময় ইংরেজি ভাষার প্রাধান্য। তো তখন যারা একটু লেখাপড়া জানা পরিবার, তারাই চেষ্টা করছে যে না, ছেলেমেয়েরা ইংরেজি ভাষাটা শিখুক। এবং এই মানে হয়তো এই হিন্দু কলেজ প্রতিষ্ঠার পেছনে উদ্যোগটা অ্যাকচুয়ালি কে নিয়েছিল সেটা বলাটা মুশকিল, বা সেই তথ্যটা এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার কাছে নেই। কিন্তু হিন্দু কলেজটা তৈরিই কিন্তু করা হয়েছিল যাতে আমাদের দেশীয় ছেলেমেয়েরা ইংরেজি ভাষা শিখতে পারে, এবং শুধু ইংরেজি নয়, প্রাচ্য এবং পাশ্চাত্য এই দু দেশের সাহিত্য যাতে ছেলেমেয়েরা জানতে পারে। এই জন্যই কিন্তু 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই হিন্দু কলেজে যখন ছেলেমেয়েরা গেল, তখন স্বাভাবিকভাবে তাদের কাছে একটা নতুন দিগন্ত খুলে গেল। ইংরেজি সাহিত্য পড়ছে, ইংরেজ দেশ সম্পর্কে জানছে, মানে ইংল্যান্ড সম্পর্কে তারা জানছে, তারা সে দেশের কবি সাহিত্যিকদের সম্পর্কে জানছে। এইবার যেটা হলো, সেই সময় 1826 সালে হিন্দু কলেজে একজন অধ্যাপক এলেন, তিনি হচ্ছেন ডিরোজিও। এই ডিরোজিও ছাত্রছাত্রীদের মধ্যে এমন একটা প্রভাব বিস্তার করতে পেরেছিল, শুধু তার যে পড়ানোর মাধ্যমে তা না, তার কথাবার্তা, তার আলোচনা, তিনি যে একটা দর্শন, একটা ফিলোসফিকে কোথাও ছাত্রদের সামনে দাঁড় করাতে পেরেছিল, যাতে ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হলো এবং তারা একটা নিজেদেরকে ডিরোজিয়ান বলতে শুরু করলো, যাকে বাংলাতে বলা হয় নব্যবঙ্গ গোষ্ঠী। এই যে ডিরোজিয়ান ছেলে মেয়েদের মধ্যে আবার একটা গন্ডগোল হলো। সেই গন্ডগোলটাকে এই ডিরোজিয়ান ছাত্রদের মধ্যে কারা ছিল? প্যারীচাঁদ মিত্র ছিল, হ্যাঁ, তারপরে হচ্ছে কাশীপ্রসাদ ঘোষ ছিল, রাধানাথ শিকদার ছিল, এইরকম এরা ছিল হচ্ছে ডিরোজিয়ান। আরো বিভিন্ন জন আছেন, যেমন রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ বইটা যদি পড়ো শিবনাথ শাস্ত্রী, সেখানেও জানতে পারবে। হ্যাঁ, তাছাড়া সেই সময়তে উল্লেখ আছে, মানে সুনীল গাঙ্গুলি সেই সময় যদি পড়ো তাহলে সেখানেও দেখবে এই নামগুলোর উল্লেখ আছে। তো যেটা হলো যে এই ছেলে মেয়েদের মধ্যে একটা জিনিস হলো যে তারা
কলেজে যাচ্ছে, কলেজে গিয়ে তারা ইংরেজি পড়ছে, অথচ তারা বাড়িতে যাদের সাথে ধরো এতদিন থেকে বেড়ে উঠেছে, বাবা মা, বাড়ির আত্মীয় পরিজন, কোথাও গিয়ে তাদের মধ্যে একটা বড় কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে। কমিউনিকেশন গ্যাপ কেমন, যে তারা কলেজে যাচ্ছে এবং কলেজে গিয়ে যখন তারা সত্যি শেলি পড়ছে, কিডস পড়ছে, বায়রন পড়ছে, মিল্টন পড়ছে, ইংল্যান্ডের জীবনযাপন দেখছে, যখন কলেজে দেখছে যে স্যারেরা সেই কোট বুট এ সমস্ত পরে ক্লাস নিতে আসছে, তাদের মধ্যে একটা অন্যই ব্যাপার, তখন তাদের কোথাও একটা নিজের পরিবারে যারা যেমন দেখছে তার সাথে কোথাও একটা মিল মানে খাপ খাওয়াতে পারছে না, এবং তাদের মনে হচ্ছে যে সংস্কার মুক্ত হওয়া, মানে আমাদের দেশ খুব মানে সংস্কারাধীন, মানে কুসংস্কারে বিশ্বাসী, কিন্তু ইংল্যান্ড অনেক বেশি সংস্কার মুক্ত, তারা অনেক বেশি আধুনিক। এই আধুনিক মনস্ক হতে গিয়ে তারা তাদের এতদিনের যে ঐতিহ্য, এতদিনের যে শিকড়, সেই শিকড়টাকে, রুটটাকে তারা অস্বীকার করতে চাইছে। হ্যাঁ, এবং এই রুটটাকে অস্বীকার করতে গিয়ে তারা এমন এমন কিছু পদক্ষেপ গ্রহণ করছে যেটা আসলে কোথাও ওই ইংরেজ যে ঐতিহ্য, ইংরেজদের যে ঐতিহ্য, সেটার একটা অন্ধ অনুকরণ, মানে কোনো কিছুকে যুক্তিগ্রাহ্যভাবে ভাবনা চিন্তা করে তাদের ভালো জিনিসটাকে গ্রহণ করা না, একটা অন্ধ অনুকরণে পর্যবেসিত হচ্ছে এই পিরিয়ডটা। এইবার দেখো তাহলে মাইকেল মধুসূদন দত্ত 1837-এ ভর্তি হচ্ছে। মাইকেল মধুসূদন কিন্তু ডিরোজিয়ানদের মধ্যে পড়ছেন না, একদমই পড়ছেন না, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যে পিরিয়ডটায় পড়ছে সেই পিরিয়ডটাতেও কিন্তু সেই একই রকম ব্যবস্থা তখনও কলকাতার বুকে। অর্থাৎ মানে মাইকেল মধুসূদন দত্তের বন্ধু কারা ছিলেন? মাইকেল মধুসূদন দত্তের বন্ধু ছিলেন রাজনারায়ণ বসু ছিলেন, ভূদেব মুখোপাধ্যায় ছিলেন, তারপরে হচ্ছে ভূদেব মুখোপাধ্যায়, তাছাড়া হচ্ছে ওই রাজেন্দ্রলাল মিত্র, এইরকম লোকজন কিন্তু তার মানে সেই সময় তার বন্ধুদের মধ্যে ছিল। গৌরকিশোর বসাক, হ্যাঁ, এরা ছিল হচ্ছে তার মানে বন্ধুস্থানীয়। কিন্তু এরা প্রত্যেকেই কি হচ্ছে যে অনেকেই আবার দেখো, অনেকেই আছে যে দরিদ্র ঘর থেকে আসছে, যদি সেই সময় পড়ি আমরা দেখবো যে তারা আবার ওই ব্যাপারটাতে যাচ্ছে না। মাইকেল মধুসূদন তো নিজে খুবই মানে একজন ধনী পরিবারের ছেলে, তো খুবই এলাহি জীবনযাপন, বিলাসী জীবনযাপন যাকে বলে, সেটা করেই বড় হয়েছেন। ইনফ্যাক্ট মাইকেল মধুসূদন দত্ত যখন এলেন তখন বেরিয়ে গেছেন ডিরোজিও, কিন্তু উনি হিন্দু কলেজে এসে একজন অধ্যাপককে পেলেন, তিনি হচ্ছেন রিচার্ডসন। এই রিচার্ডসন ছিলেন ইংরেজির অধ্যাপক, এবং তিনি যখন মাইকেল মধুসূদন দত্তদের যখন ওই ইংরেজি পড়াচ্ছেন, শেলি কিডস, এমনি দেখবে আমাদের না প্রত্যেকেরই একটা বিদেশ বলে একটা আলাদা একটা আকর্ষণ থাকে, সেটা আজকের যুগেও সেটা বর্তমান, যে বিদেশ মানে বেশ বা ব্যাপারটা তো কি ভালো 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 এরকম একটা ব্যাপার থাকে। সেই সময় মাইকেল মধুসূদন দত্তও কিন্তু মোহগ্রস্ত হয়ে পড়েছেন। তার জীবনের এক মানে দুটো লক্ষ্য ছিল, সেই দুটো লক্ষ্যের একটা লক্ষ্য যে যেভাবেই হোক একজন পাকা সাহেব হয়ে উঠতে হবে, ইংল্যান্ডে গিয়েই সারাটা বাকি জীবনটা কাটাবো, বিদেশে গিয়ে বিলাতে গিয়ে। আর দু নম্বরটা হচ্ছে যে ওই যাদের লেখা উনি পড়াতেন রিচার্ডসন, শেলি কিডস বায়রন মিল্টন, আমি সেরকম শেলি কিডস বায়রন মিল্টন হব। এটাই ছিল হচ্ছে তাদের তার জীবনের দুটো লক্ষ্য। এই যে দুটো লক্ষ্য, এই দুটো লক্ষ্যে তিনি এতটাই অনড় ছিলেন যে জীবনে নানান রকম সব মানে দুঃসাহসিক পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন এবং করতে গিয়ে তিনি ভাবেননি। তার মধ্যে একটি হচ্ছে 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্ত 1843 সালে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন। 1837 সালে হিন্দু কলেজে ভর্তি হচ্ছেন। কত সালে? 1837 সালে। আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করছেন কবে? 1800। জন্ম কবে মাইকেল মধুসূদন দত্তের? 24। আর মৃত্যু 1873 সাল। ঠিক আছে, তারিখটা মনে আছে? 1824-এর কত? 29 জুন মৃত্যু। হ্যাঁ, জন্ম 25 জানুয়ারি। আচ্ছা, হ্যাঁ, এইবার যেটা হলো যে উনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন কেন? দুটো জিনিস। একটা হচ্ছে বাড়ি থেকে তখন বিয়ের কথা বলা হচ্ছিল, অল্প বয়সে তো বিয়ে দিয়ে দেওয়া হতো, তো ওইটা একটা। আর একটা হচ্ছে যে যে করেই হোক তিনি মনে করেছিলেন খ্রিস্ট ধর্ম গ্রহণই তার বিলেত যাওয়ার পথকে সুগম করবে, তাই জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন। কিন্তু এই খ্রিস্ট ধর্ম গ্রহণটা মানে তার জীবনে অনেক ক্ষেত্রে ভালো হিসেবে, মানে কি বলবো, অভিশাপ নয়, অনেক সময় আশীর্বাদ হিসেবে পর্যবসিত হয়েছিল। তার কারণ উনি হিন্দু কলেজ থেকে তখন বেরিয়ে গেলেন, আর হিন্দু কলেজে পড়ার অধিকার রইল না, কারণ তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছেন। তখন তিনি ভর্তি হলেন বিশপস কলেজে। এই বিশপস কলেজে এবং তার হস্টেলে থাকার সময় তিনি যেটা করলেন যে প্রচুর বইপত্র পড়তে শুরু করলেন, ধ্রুপদী বইপত্র, মানে একদম ধরো মানে গ্রিক ভাষাতেই ইলিয়াড, ওডিসি, হ্যাঁ, তারপরে হচ্ছে ইনিড, এই সমস্তগুলো কিন্তু তিনি পড়তে শুরু করলেন। আরও একটা জিনিস, যে এই পিরিয়ডটাতে পড়লেন এবং তার কিছু বছর পর তিনি মাদ্রাজে গেলেন। মাদ্রাজে গিয়ে একটা স্কুলে শিক্ষক রূপে যুক্ত হলেন। আবার কিছুদিন কিছু সংবাদপত্রতেও হয় না লেখালেখি করা যায়, সেই রকম ভাবে তিনি ইংরেজি ভাষাতে সাহিত্য চর্চা করতে শুরু করলেন। এই যে মাদ্রাজে বসে তিনি মাদ্রাজ এবং বিশপস কলেজ, এই দুটো পিরিয়ডেই তিনি সব থেকে বেশি ধ্রুপদী বইপত্র পড়েছেন, যার প্রভাব কিন্তু তার পরবর্তীকালে শর্মিষ্ঠাতে বলি, বীরাঙ্গনা কাব্যে বলি, ব্রজঙ্গনা কাব্যে বলি, এগুলোতে কিন্তু তার প্রভাবটা পড়েছে। যে
এই যে মানে গ্রিক ভাষাতেই হোমারের ইলিয়াড এন্ড ওডিসি পড়ছে, মানে এই যে ভাষা শেখার আগ্রহ যেটা বললাম যে প্রথম ছোটবেলা থেকেই ছিল, সেইটা এই পিরিয়ডটাতে সে একটা মানে অনন্ত পরিসর পেল, অনন্ত অবকাশ পেল যে ও এই ভাষাগুলো পড়বে। এবং তারপর যেটা হলো ওই মাদ্রাসে থাকাকালীন যখন তিনি ইংরেজি ভাষাতেই বিভিন্ন প্রবন্ধ লিখছেন, বিভিন্ন কাব্য লিখছেন, সেই সময় দুটো লেখা লিখলেন, একটা হচ্ছে ক্যাপটিভ লেডি আর একটা হচ্ছে ভিশন অফ দ্য পাস্ট। এইটা লিখছেন 1848-49 এই সময়টাতে। তাহলে যদি প্রশ্ন আসে যে মাইকেল মধুসূদন দত্তের ইংরেজিতে লেখা দুটো কাব্যের নাম কি, তাহলে হচ্ছে ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট। এটা কোন সময় লিখছেন? 1848 থেকে 49। ঠিক আছে, ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটো ইংরেজি ভাষার কাব্য। এই দুটো তিনি লিখেছিলেন 1848 থেকে 49 সালে। এইবার যেটা হলো যে লিখলেন, এতদিন অব্দি তার কি বলেছিলাম, দুটো আকর্ষণ, দুটো জীবনে স্বপ্ন কি ছিল, এক পাকা সাহেব হওয়া, যে জন্য খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন, কিন্তু দেখলেন যে আলটিমেটলি সেই মুহূর্তে তো বিলাতে যেতে পারলেন না, মাদ্রাজে গেলেন। আর 2 নম্বর তার যেটা ছিল সেটা হচ্ছে যে ইংরেজি মানে ওই শেলি কিডস বাইরনের মতন ইংরেজি কাব্য সাহিত্য লিখে একদম ইংরেজ সমাজে খ্যাতি পাবেন। এই লেখা দুটো কিন্তু প্রশংসিত হয়েছিল, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত যে ধরনের প্রশংসা আশা করেছিলেন, যে ধরনের প্রশংসা পেলে বিলাতের সমাজে কবি হিসেবে খ্যাতি অর্জন করা যায় বা লেখক হিসেবে খ্যাতি অর্জন করা যায়, সেই প্রশংসাটা তিনি পাননি। বরং এই পিরিয়ডে, এই সময়ে তাকে বেথুন সাহেব বলেছিলেন যে তুমি ইংরেজি ভাষায় নয়, তুমি নিজের মাতৃভাষাতে সাহিত্য রচনা করো, দেখবে তুমি অনেক দূর যেতে পারবে। এই যে বেথুন সাহেবের এই বাণীটা পরবর্তীকালে সত্যিই মাইকেলের জীবনে একেবারে সত্যি হয়ে দাঁড়ালো। এবং আমরা দেখবো, আমি এখানে সালটা উল্লেখ করিনি, 1800, আচ্ছা এই এই দাগটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও, সরি একটু দাঁড়াও তো। আচ্ছা, সেটা হচ্ছে এই সালটা মনে রাখবে, 1859 থেকে 1862, বেসিক্যালি এই মাত্র এই 4টে বছর, 59, 60, 61, 62, শুধু 64তে পরে ওই চতুর্দশপথী কবিতাবলী লিখেছিল আর একদম শেষে মায়াকানন। কিন্তু মাইকেল মধুসূদন দত্তের জীবনের সব থেকে শ্রেষ্ঠ রচনাগুলো তিনি লিখেছেন মাত্র এই 4টে বছরে। তিনি বাংলা সাহিত্যকে বেসিক্যালি মাত্র এই 4 থেকে 5টা বছরই দিয়েছেন। এই 4টে বছর তার জীবনের সব থেকে বেশি মানে মানে সমৃদ্ধ, তার জীবনের স্বর্ণযুগ বলা যায়, তার কাব্য সাহিত্যের স্বর্ণযুগ এই 1859 থেকে 1862। যদিও সুকুমার সেন এই সালটাকে 1858 লিখেছেন, সুকুমার সেন লিখেছেন 1858 থেকে 1862, কিন্তু হিসেব মতো দেখা যায় যে তার প্রথম রচনার যদি প্রকাশকাল ধরা যায় তাহলে যেহেতু সেটা 1859, তাই আমি এটা 1859 থেকে 62 বললাম। সুকুমার সেনের বইতে, সুকুমার সেনের বঙ্গীয় মানে বাংলা সাহিত্যের ইতিহাস বইতে কিন্তু 1858 থেকে 1862 বলে উল্লেখ করা আছে। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম যে ক্যাপটিভ লেডি লিখলো, ভিশন অফ দ্য পাস্ট লিখলো, এবং লেখার পর তিনি ভাবলেন খ্যাতি পাবেন, পেলেন না। তখন যেটা হলো যে তারপর ইত্যাদি মাঝখানে আরো কারণ ঘটেছে, তিনি মাদ্রাজ থেকে ফিরে চলে এসেছেন। এবং যা হয় যে উনি ওনার খুব ভালো বন্ধু ছিল হচ্ছে গৌরকিশোর বসাক। তো এই গৌর বসাক একদিন ওনাকে 1858 সাল সেটা কোথায় নিয়ে গেলেন না, নিয়ে গেলেন বেলগাছিয়া থিয়েটারে। এই বেলগাছিয়া থিয়েটারে নিয়ে গেলেন কেন না, রামনারায়ণ তর্করত্নের রত্নাবলী নাটকের অভিনয় দেখানোর জন্য। এইবার কি হতো, তখনকার সময় এই সমস্ত থিয়েটার, এই পিরিয়ডটা যেটার কথা বলছি, তোমরা বলতে পারবে এটা থিয়েটারের কোন পিরিয়ড বলা হয় এটাকে? 1858 এই পিরিয়ডটাকে শখের থিয়েটারের সুযোগ। মানে শখের থিয়েটার কোথায় হতো, তখন কিন্তু আমাদের পেশাদার রঙ্গালয় তৈরি হয়নি। শখের থিয়েটারে কি হতো যে একটা ধনী যে মানুষ তার বাড়িতে থিয়েটার হতো, কোনো একজন জমিদার বা কোনো একজন, তখনকার দিনেও রাজার কনসেপ্টে তখনও আছে, হ্যাঁ রাধাকান্ত দেবটেব মানে তার আগেই ছিল, হ্যাঁ। তো ফলে রাধাকান্ত দেব এই এত টাইম অব্দি আর মানে বেঁচে ছিলেন না আর কি, তার অনেক আগেই হয়ে গেছে। কিন্তু মানে মোট কথা হচ্ছে যে না আমি কি ভুল বলছি, সালটা আরেকবার আমাকে দেখতে হবে, রাধাকান্ত দেবের ডেফিনেটলি আগেই হবে, কিন্তু এক্সাক্ট টাইমটা আমার মানে একটুখানি দেখতে হবে। তো আমি বলছি যে তখনও এই কনসেপ্টটা কিন্তু আছে যে জমিদার রাজা তারাই কিন্তু
থিয়েটার, তার বাড়িতে থিয়েটারের বন্দোবস্ত করছে। সেখানে আমন্ত্রিত হচ্ছে কারা? আমন্ত্রিত হচ্ছে ইংরেজ সাহেবরা। এইবার ইংরেজরা তো চট করে বাংলা নাটক বুঝতে পারবে না, তাই জন্য একটা বন্দোবস্ত করা হয়েছিল, সেটা হচ্ছে লিফলেট বলি না আমরা, লিফলেট মানে হচ্ছে একটা নাটক যেটা হবে সেটা অলরেডি মানে একটা ইংরেজিতে একটা ছোট আকারে চটি বই যেরকম হয় ওরকম চটির মতন করে লিখে ট্রান্সলেট করে প্রত্যেকে যখন এসছে নাটকটা দেখতে তার আগে একটু হাতে হাতে দিয়ে দেওয়া হলো। দেখবে অনেক সময় আমাদের থিয়েটার দেখতে গেলে অনেক সময় করা হয় যে কে কে অভিনয় করছে, পাত্র পাত্রী কি, বিশেষ করে যারা গবেষণা করে তারা এই ধরনের লিফলেট খোঁজে কোনো নাটকের, পেয়ে গেলে ভালো হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে ওইরকম মাইকেল মধুসূদন দত্তকে গৌর বসাক বলে যে তুই কি এই রত্নাবলী নাটকটার একটুখানি অনুবাদ করে দেবে। তো এই রত্নাবলী নাটকের অনুবাদ তিনি করতে গেলেন, এবং করতে গিয়ে তার মনে হলো যে এটা কি নাটক, মানে তিনি এতদিন অবধি যদি তার আগের ইতিহাস জানি আমরা দেখবো তো তিনি মনে করতেন যে বাংলা ভাষায় সাহিত্য রচনা হতে পারে, মানে এটাকে তিনি মনেই করতেন না যে বাংলা ভাষায় সাহিত্য রচনা হতে পারে। সংস্কৃত ভাষা ঠিক আছে কিন্তু বাংলা ভাষায় হতে পারে উনি মনে করতেন না। কিন্তু যখন তিনি এই রত্নাবলী দেখলেন তখন তিনি খুব দুঃখ পেলেন, তার মনে হলো যে না, বাংলা ভাষায় আরো অনেক ভালো কিছু হতে পারে। সেই জন্য দুটো লাইন আছে, সে অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রারে বঙ্গে। হ্যাঁ, তো এইটা তার মনে হয়েছিল রত্নাবলী দেখে, এবং হয়তো মনে হয়েছিল বলেই ভালো, কারণ তারপরেই তিনি যেটা করলেন যে 1859 সালে তিনি লিখলেন হচ্ছে শর্মিষ্ঠা নাটক। এটা মাইকেল মধুসূদন দত্তের জীবনের প্রথম প্রথম মানে বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের প্রথম রচনা হচ্ছে শর্মিষ্ঠা। তাহলে কি মাইকেল মধুসূদন দত্তের প্রথম রচনা বাংলা সাহিত্যে শর্মিষ্ঠা নাটক। কত সাল? 1859 সাল। আগের বার লিখিয়েছিলাম কিন্তু এইবার না আমি সুকুমার সেনের বইটা থেকে একদম দেখেছি। সুকুমার সেনকে আমার মনে হয় ফলো করা উচিত। এক একটা জায়গায় 58-59 থেকে 1859 করো, কারণ সুকুমার সেন 59 করেছে তো, তাই 59 থাক, ঠিক আছে? 1859 না 1859 হবে, 1859। আমি 58 বললাম এক্ষুনি? না, সুকুমার সেনের বইতে কি আছে বলছি। সুকুমার সেনের বইতে মানে মাইকেল মধুসূদন দত্তের রচনার যে টাইম পিরিয়ড, যেটাকে সুবর্ণ যুগ বলা হয়, সেইটা আছে 1858 থেকে 1862। কিন্তু সুকুমার সেনের বইতেই, আমি একদম সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস থেকেই দেখেছি, কারণ আমি মনে করি ওটা খুব অথেন্টিক বলে, এবং সবাই মনে করেন। তো সেইখানে কিন্তু আমি শর্মিষ্ঠা নাটক 1859 দেখেছি আর কি। হ্যাঁ, এটা 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 আমি মানে আমি মনে করেছি 59। দেখো এইভাবে করে হয়তো সালটা কোনোভাবে দেবে না, কিন্তু মানে উনি লিখেছেন 1858 থেকে 1862, এই পিরিয়ড অফ টাইমকে সুবর্ণ যুগ বলা হয়। কিন্তু আবার উনি নিজেই শর্মিষ্ঠা নাটকের প্রথম প্রকাশ উনি 1859 ধরেছেন, লিখেছেন। এইবার হতে পারে যে একটা রচনার হয়তো একটা প্রস্তুতি পর্বও তো থাকে, হয়তো প্রকাশ সালটা 1859, হয়তো 1858 থেকে উনি লিখতে শুরু করেছিলেন। কিন্তু সুকুমার সেন 1859 লিখেছেন শর্মিষ্ঠা নাটকের প্রকাশকাল, মানে ব্র্যাকেটে হয় না লিখে রাখে যে কত সালে, সেইটাই 1859 লেখা আছে, ঠিক আছে? আচ্ছা, তো এইবার যেটা হলো যে এই শর্মিষ্ঠা নাটক প্রথম লিখলো। আমি না আজকে মাইকেল মধুসূদন দত্তের কাব্য কবিতার কোনো দিকে আলোচনায় যাব না, যেহেতু আমার আজকে বিষয় হচ্ছে প্রহসন, হ্যাঁ নাটকের একটা অংশ, সেই জন্য আমি জাস্ট নাটকগুলো, তার অন্যান্য যে কটা নাটক তিনি লিখেছেন তার সালগুলোকেও আমি উল্লেখ করে দিয়েছি। সেটা হচ্ছে শর্মিষ্ঠা নাটক লিখলো, এরপর মাইকেল মধুসূদন দত্ত তারপরে 59-এর পরপরই দুটো প্রহসন লিখলো একই বছরে। একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা, আর একটা হচ্ছে বুড়ো শালিকের ঘাড়েরও। কত? 1860 সাল। তাহলে একেই কি বলে সভ্যতা কত সালে প্রকাশিত হয়েছিল? 1860। বুড়ো শালিকের ঘাড়েরও 1860। মানে এই দুটোই মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন। আর মাইকেল মধুসূদন দত্তের লেখা প্রহসন দুটো আসলে বাংলা সাহিত্যের সার্থক প্রহসন। যদিও কোনো কোনো জায়গায় আমি এটা পড়তে গিয়ে পেয়েছি যে অনেকে কুলিনকুলো সর্বস্বকেও মনে করেন যে তার মধ্যেও মানে প্রহসনের উপাদান আছে, কিন্তু আবার মানে যেখানে যেখানে যারা লিখেছে তারাই বলছে যে সার্থক প্রহসন যদি বলা হয়, অর্থাৎ যাকে অনুকরণ করা হয়েছে পরবর্তীকালে, যে প্যাটার্নটাকে, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের একেই কি বলে সভ্যতা 1860, বুড়ো শালিকের ঘাড়েরও 1860, এইটাকে মনে করা হয় সার্থক প্রহসনের নিদর্শন। যেটাকে পরবর্তীকালে দীনবন্ধু মিত্র যখন তার সধবার একাদশী লিখছে, বিয়ে পাগলা বুড়ো লিখছে, হ্যাঁ, বা পরবর্তীকালে অমৃতলাল বসুও কিন্তু, বা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরও কিন্তু মাইকেল মধুসূদন দত্তর দ্বারা প্রভাবিত হয়েছে। হ্যাঁ, অনুকরণ করছে আমি বলবো না, প্রভাবিত হয়েছে। কিন্তু যদিও অনেকে বলে দীনবন্ধু মিত্রের সধবার একাদশীতে তো ভালো রকম প্রভাব দেখতে পাওয়া যায় মাইকেল মধুসূদন দত্তের প্রহসন দুটোর। হ্যাঁ, তো এইটা হচ্ছে মানে এই নাটক সম্পর্কে এই দুটো। এরপর আরো কয়েকটা নাটক আছে, আমি এই জায়গাটা রাখবো নাকি ঠিক আছে, মানে থাকবে নাকি পরের স্লাইডে যাব? আচ্ছা, এটাকে আমি একটু করে দিই। এতটুকুনি অবধি সবার বোঝা গেছে? মনে থেকে যাবে তো সালগুলো?
আচ্ছা, এরপর আমরা যেটা পাচ্ছি, যেগুলো জাস্ট আমি নাটকের সালগুলোকে একটু উল্লেখ করেছি। তাহলে মাইকেল মধুসূদন দত্তের প্রথম বাংলা সাহিত্যে রচনা শর্মিষ্ঠা, তিনি লিখছেন হচ্ছে 1859 সালে। তার পরের বছরই দুটো প্রহসন লিখছেন, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, 1860। আর তারপরে 1860-এ আর একটা নাটক লিখছেন পদ্মাবতী, ঠিক আছে, পদ্মাবতী 1860। তাহলে 1860-এ কটা লিখলো? তিনটে, একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়েরও, পদ্মাবতী। 1859-এ একটা, শর্মিষ্ঠা। তারপর হচ্ছে কৃষ্ণকুমারী নাটক লিখছেন 1861। কত সালে? 1861। তাহলে নাটক হিসেবে দেখতে গেলে 1859 শর্মিষ্ঠা, 1860 তিনখানা, বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা, আর হচ্ছে কি বলো পদ্মাবতী, আর 1861 কৃষ্ণকুমারী। আর একটাই নাটক লাস্ট, সেটা হচ্ছে একেই কি বলে সভ্যতার, সরি একেই কি বলে সভ্যতা না, মায়া কানন, কোথায় গেল সেটা নেই, এই তো, হ্যাঁ মায়া কানন নাটক। এইটা হচ্ছে, এটা লিখেছিলেন হচ্ছে 1873-এই লিখেছেন, মানে মৃত্যুর আগে তো ডেফিনেটলি লিখেছেন, কিন্তু প্রকাশিত হয়েছে এটা 1874 সালে তার মৃত্যুর পর। এটা একটু মনে রাখবে যে এটা তার মৃত্যুর পর প্রকাশিত। 1873-এর 29 জন মারা যাচ্ছেন, কিন্তু প্রকাশিত হচ্ছে 1874 সালে। লেখাটা আগে লিখেছিলেন, প্রকাশিত হয়েছে পরে, ঠিক আছে। তাহলে কটা নাটক কি কি বলো? প্রথম নাটক কত সাল? না, তবে তুমি বলে, আর তারপরটা একেই কি বলে সভ্যতা কবে? তুমি বলো বুড়ো শালিকের ঘাড়েরও, পদ্মাবতী, আচ্ছা, তার কৃষ্ণকুমারী, মায়াকানন আফটার ডেথ প্রকাশিত হলো। হ্যাঁ, লিখেছে আগে, আগেই তো লিখবে, না হলে কি করে হবে? হ্যাঁ, আচ্ছা এইটা গেল। এইবার আসছি হচ্ছে এইটা লিখে, এইটা তো আগেই বললাম, একেই কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক প্রহসন, একেই কি বলে সভ্যতা আর বুড়ো শালিকের ঘাড়েরও, ঠিক আছে। এইটা একটা। আর একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যেহেতু নাটক, তার মানে তার একটা মঞ্চায়নের একটা তো দিক রয়েছে। 1865 সালের 18ই জুলাই শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি কর্তৃক একেই কি বলে সভ্যতা প্রথম অভিনয় হয়। তাহলে এখানে গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, দিতে পারে বাগবাজার নাট্যশালায় হয়েছে, নাকি বউবাজার থিয়েট্রিক্যাল সোসাইটিতে হয়েছে, নাকি বহুবাজার থিয়েট্রিক্যাল সোসাইটিতে। শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটিতে 1865 সালে, তাহলে কত, 5 বছর পর, বেসিক্যালি মনে রাখতে গেলে 60-এ বেরোচ্ছে, 65-তে অভিনয় হচ্ছে, তাহলে 5 বছর পর 1865 সালে শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি, শোভাবাজার রাজবাড়ি এরকম ভেবে আমরা মনে রাখতে পারি, শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি কর্তৃক একেই কি বলে সভ্যতার প্রথম অভিনয় হচ্ছে। এতটুকুনি অবধি সবার ক্লিয়ার? আমি তাহলে এটা মুছে দিই। আচ্ছা, এইবার আসবো হচ্ছে প্রহসন। একেই কি বলে সভ্যতাকে নাটক না বলে বলা হয় প্রহসন। তাহলে প্রহসন কাকে বলে, আগে এটা জানতে হবে যে প্রহসন কাকে বলে। সেটা হচ্ছে এমনি আমরা কি একটু যখন একেই কি বলে সভ্যতা, তো বোধহয় টেক্সট আমাদের সবার পড়া, তা আমরা কি, আমাদেরকে এই ধারণাটা আছে যে এর মধ্যে কি মেইনলি বলা আছে, কোনো কিছু কি মানে আমরা দেখতে পাই পড়ার সময়, কি মানে যদি আমরা ধরো জানি না প্রহসন কাকে বলে, এটা ধরো কথার কথা বলছি, আমরা কেউ জানি না, তাহলে কি আমরা দেখতে পাই যে এর ভেতরে কি আসলে দেখানো হয়েছে, মানে হুম, এক্স্যাক্টলি। তার মানে প্রহসন কাকে বলে, প্রহসন, প্রহসন আগে কি জিনিস জানি, সেটা হচ্ছে যে দেখো, আমাদের যে নাট্য সাহিত্য, তার আসলে দুটো ধারা আছে, একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি, আমরা কিন্তু পড়েছি। এইটা কিন্তু নয়, মানে ওইটা হচ্ছে, ওগুলো হচ্ছে, মানে ওগুলো হচ্ছে বিভাগ, মানে ধরো ঐতিহাসিক নাটক কাকে বলে, সামাজিক নাটক কাকে বলে, পৌরাণিক নাটক কাকে বলে, ওগুলো কিন্তু হচ্ছে শ্রেণী। কিন্তু ট্র্যাজেডি আর কমেডি হচ্ছে ধারা, মানে যখন থেকে মানে নাটক জিনিসটার উৎপত্তি হলো গ্রিক দেশে, তখন থেকে এই দুটো ধারা তৈরি হয়েছিল, একটা হচ্ছে ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি। কমেডি মানে আমরা জানি তার ভেতরে হাস্যরস থাকবে, অর্থাৎ হাসির উপাদান থাকবে। এই কমেডির অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে একটা ভাগ হচ্ছে প্রহসন, বা যাকে ইংরেজিতে বলা হয় ফার্স। কি বলা হয়? ফার্স। প্রহসন বা ফার্স। এই প্রহসন কাকে বলা হয়? প্রহসন হচ্ছে বলে যে যেখানে সামাজিক দুর্নীতি, ধরো আমাদের সমাজে তো এখনকার বর্তমান সমাজে দুর্নীতি বললে তো প্রচুর কিছু বলতে হবে, হ্যাঁ অনেক কিছু, অনেক দিকে দুর্নীতি আছে, সেই দুর্নীতিগুলোকে বেস করে, হ্যাঁ ধরো এই যে শিক্ষা নিয়ে দুর্নীতি, হ্যাঁ এই সমস্তকে বেস করে কেউ যদি এমন একটা নাটক রচনা করে যার মধ্যে আসলে হাসি, মানে এমন চরিত্রগুলো, যে চরিত্রগুলোর মধ্যে দিয়ে নাটক দেখতে গেলে লোকে হাসবে, কিন্তু আসলে ওই হাসির মধ্যে দিয়ে যেটা সত্যিকারের জটিল সমস্যা, সমাজের যে একটা এত বড় দুর্নীতির দিকটা, এইটাকে চিহ্নিত করছে, কখনো কখনো সমাধানের পথ দেখাচ্ছে, বা অধিকাংশ ক্ষেত্রেই দেখাচ্ছে না, এই রকম হলে তাকে বলা হবে প্রহসন। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু
থাকে না। মাইকেল মধুসূদন দত্তের এই প্রহসনে কিন্তু কোনো সমাধান নয়, শুধু তুলে ধরা আছে। অর্থাৎ আমি জিনিসটাকে চিহ্নিত করছি, চিহ্নিত করে সকলের সামনে উপস্থাপন করছি, তুলে ধরছি। হ্যাঁ, কনক্লুশন নেই। যে তুমি দেখো, মানে তুমি অন্তত জানো যে তোমার সমাজের বুকে কি সমস্যা আছে, তুমি চেনো, তুমি অন্ধ হয়ে থেকো না, তুমি জানো যে তোমার পৃথিবীতে তোমার আশেপাশে তোমার সমাজে কি কি ঘটনা ঘটছে, কি কি অন্যায় ঘটছে, কি কি কুপ্রথা আছে, সেগুলো দেখো। কিন্তু সেগুলোকে সবসময় যে খুব সমালোচনার মতন করে দেখাচ্ছে তা না, খুব মানে কটাক্ষ, তীক্ষ্ণ কটাক্ষ মধ্যে দিয়ে দেখাচ্ছে। সেটা অনেক সময় হতে পারে যে কোনো রাজনৈতিক ইস্যুকেও দেখানো যেতে পারে। যে এক্ষেত্রে আমার যেটা আজকাল মনে হয় যে অনেক সময় কি হয়েছে যে কেন এই স্যাটায়ার মানে মানে কি বলবো মানে কেন ব্যঙ্গের আশ্রয় নেওয়া হয়েছে, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে। দেখবে রাজনৈতিক একটা কোনো সমস্যা নিয়ে তুমি নাটক করতে যাও, তোমাকে প্রথমে দেবেই না, তুমি ওই নাটকটা করতেই পারবে না। কিন্তু তুমি যদি ব্যঙ্গের ছলে করো, তুমি যদি একটা আড়াল আবডাল রাখো, একটা রূপক সাংকেতিকতা রাখো, তাহলে হয়তো তুমি সেটা পারমিশন পাবে। আমার মনে হয় যে এটাও হয়তো একটা কারণ হতে পারে যে কেন সামাজিক সমস্যাগুলোকে হাসির ছলেই উপস্থাপন করা হয়। প্রহসনের এটাই বৈশিষ্ট্য। প্রহসন কি, যে যে কোনো সামাজিক দুর্নীতি, কপটতা, অনাচার, মানে কোনো অন্যায়, মানে একটা একটা পচাগলা সমাজ ব্যবস্থা, সেটাকে তুলে ধরা হচ্ছে, কিন্তু হাসির মাধ্যমে তুলে ধরা হচ্ছে। ব্যঙ্গ বিদ্রুপ করে স্থূল হাস্যরস পরিহাসের মধ্যে দিয়ে গড়ে ওঠে এক ধরনের সংক্ষিপ্ত নাটককেই বলা হয় প্রহসন। এখানে অনেকগুলো বৈশিষ্ট্য এবার আমরা প্রহসনের পাবো। কি কি? তাহলে দেখো, প্রথম যে প্রহসন মানে সেটা নিশ্চয়ই প্রহসন হতে পারে যে সেটা হাস্যরস, কিন্তু তার ভেতরে কিন্তু একটা গভীর থট আছে, মানে গভীর চিন্তা আছে, কোনো একটা ইম্পর্টেন্ট জিনিসকে তারা এমফাসাইজ করছে, তারা তুলে ধরছে, তারা চিহ্নিত করছে। অর্থাৎ সামাজিক দুর্নীতি, কপটতা, অনাচার, এই জায়গাগুলোকে তারা আসলে চিহ্নিত করে দেখাতে চাইছে। কি করে? যে ব্যঙ্গ বিদ্রুপ আছে হাস্যরসের মাধ্যমে, কিন্তু সেই হাস্যরসটা প্রহসনের ক্ষেত্রে অধিকাংশ সময় না খুব সূক্ষ্ম হয় না। সূক্ষ্ম মানে কি, মানে দেখবে কমেডির মধ্যে অনেক ভাগ থাকে, যে এমন মানে হাসি কিন্তু খুব সূক্ষ্ম, কিন্তু এই না, এইগুলো হচ্ছে একটু মানে স্থূল, মানে কিরকম বলতে একটু ভাড়ামি টাইপের, মানে একটু অতিরঞ্জকতা আছে, মানে হ্যাঁ অতিরঞ্জিত। যখন অভিনয় হচ্ছে একটু বেশি বেশি অভিনয়, হ্যাঁ মানে মঞ্চায়নে যখন হচ্ছে, বা চরিত্রগুলো যখন দেখবো, যে কি মানে আমি বলতে চাইছি যে যে কোনো শিল্প, ধরো আমরা একটা সিনেমা যখন দেখি, হ্যাঁ আমি তো উদাহরণ দিচ্ছি এই মুহূর্তে লাপাতা লেডিজের কথা আমার মনে পড়ছে, আমি জানি না তোমরা সবাই দেখেছো কিনা। হ্যাঁ, তো বলছিস যে সিনেমাটা যদি তোমরা কেউ দেখো, যদি কেউ না দেখে থাকো, অবশ্যই আজকে বাড়ি গিয়ে দেখে ভালো আর কি, অত্যন্ত ভালো সিনেমা। হ্যাঁ, আমি কথায় কথা বলছি যে ওই সিনেমাটা দেখলে তোমরা বুঝবে যে সূক্ষ্মতা কাকে বলে, মানে খুবই সহজ সাদামাটা জিনিসকে কিভাবে মানুষ সূক্ষ্ম করে তুলতে পারে। হ্যাঁ, একটা জিনিস, একটা শিল্প তখনই আমাদের কাছে আবেদন তৈরি করে যখন সেটার মধ্যে না একটা কি বলবো, একটা সেই ধরনের শৈল্পিক সূক্ষ্মতা থাকে। কিন্তু আমাদের প্রহসনের একটা অন্যতম বৈশিষ্ট্য যে সেখানে হাসি থাকবে, সেখানে ব্যঙ্গ বিদ্রুপ থাকবে, কিন্তু সেগুলো খুব সূক্ষ্ম না, একটু মোটা দাগের, মানে একটু একটু সবকিছুর মধ্যে একটু বাড়াবাড়ি থাকবে আর কি। অভিনয় করছে তো মানে একটু বেশি করে হাসানোর চেষ্টা থাকবে। হ্যাঁ, মানে কি বলবো, যে মানে এমনিতে হাসি পাচ্ছে না, মানে হাসি পাচ্ছে না, না মানে হ্যাঁ হয়তো একটা একটা হয়তো ভার চরিত্র, সে এমন করে এসে অঙ্গভঙ্গি করছে, এমন শারীরিক অভিব্যক্তি করছে যে তুমি হাসতে বাধ্য হচ্ছ। অর্থাৎ সূক্ষ্ম হাসির থেকে মোটা দাগের হাসি থাকছে, এবং এই মোটা দাগের হাসিটা ফুটিয়ে তোলা হচ্ছে কিসের মাধ্যমে? প্লটের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে এবং সংলাপের মাধ্যমে। তাহলে প্রহসনের ক্ষেত্রে তিনটে জিনিসই খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে চরিত্র, একটা হচ্ছে সংলাপ, একটা হচ্ছে প্লট, এবং এই তিনটের মাধ্যমেই আসলে হাসানো হয়। মানে হাসানো যে হচ্ছে একটা সূক্ষ্ম সমস্যাকে আলটিমেটলি কিন্তু দেখানো হবে, কিন্তু হাসানোটা হচ্ছে এই তিনটে জিনিসের মাধ্যমে। যে কারণে চরিত্রগুলোর ক্ষেত্রে বলবো, আমি এরপরেই আনবো ওই স্লাইডটা, যে সব চরিত্রগুলো মূলত হয় প্রতীক চরিত্র। প্রতীক চরিত্র কাকে বলা হয়? টাইপ ক্যারেক্টার। টাইপ ক্যারেক্টার মানে ধরো মাতাল, যদি আমি বলি এখন মাতাল, তাহলে মাতালের নাম হতেই পারে রঘু বা বিশু বা যাই হোক, কিন্তু আমি মাতালের নাম বলছি না, কিন্তু যে মাতালের কথা বলছি সেই মাতালটা আসলে আমাদের সমাজে যে ধর মাতালের যা যা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে, মদ খাবে, শুয়ে থাকবে, হ্যাঁ ভুলভাল বকবে, সেই হ্যাঁ মাতালটাকে চিহ্নিত করছে। হ্যাঁ, ধরো আমি পুলিশ, পুলিশ বললে কোনো কোনো পুলিশের নাম নেই, পুলিশের যা যা কাজ, পুলিশের যা যা চারিত্রিক বৈশিষ্ট্য, পুলিশরা যা যা করে সমাজের বুকে, সেই জিনিসটাকে চিহ্নিত করবে। অর্থাৎ মানে আমরা এই নাটকের ক্ষেত্রে দেখবো কয়েকটাই হাতে গোনা নাম বোধহয় আমরা পাবো, বোধহয় ওই নবকুমারদের বাড়িতে কয়েকটা মেয়ের নাম পাবো, নবকুমার কালিনা তার ওর মানে বাড়ির ওই কাজের লোকটার নাম পাবো। দেখবে দ্বিতীয় যে আমাদের গর্ভাঙ্কটা পুরোটাই টাইপ ক্যারেক্টারে ভর্তি। বাবাজি টাইপ ক্যারেক্টার, বাবাজির কিন্তু কোনো নাম নেই, বাবাজি তো কারোর নাম হতে পারে না, নিশ্চয়ই তার একটা কিছু নাম ছিল, নেই। মাতালের কোনো নাম নেই, মুটেওয়ালা কোনো নাম নেই। বারবিলাসিনীদের দুজনের নাম আছে, কিন্তু আলাদা করে নামটা ভেতরে আমরা পড়তে গিয়ে পাই, কিন্তু আলাদা করে বারবিলাসিনী বলেই উল্লেখ করা আছে। খেমটাওয়ালি যারা আছে, হ্যাঁ তারাও, মানে এরা হচ্ছে প্রতিভু, অর্থাৎ একটা একটা
শ্রেণীকে তারা রিপ্রেজেন্ট করছে। এই যে শ্রেণীকে যে রিপ্রেজেন্ট করছে এইগুলো হচ্ছে এক একটা টাইপ ক্যারেক্টার, এবং টাইপ ক্যারেক্টারই বেশি পরিমাণে থাকে প্রহসনে। মানে সেটা বিদেশেও যখন ইতালিতেও যে প্রহসন ইত্যাদি হয়েছে সেখানেও যেমন ছিল, আমাদের বাংলাতেও যে প্রহসন সেখানে খুব টাইপ ক্যারেক্টার থাকবে। এবং আরেকটা জিনিসের মাধ্যমে হাসি ফুটিয়ে তোলা হবে সংলাপ, অর্থাৎ সংলাপ এমন হবে যে তোমার পড়েই হাসি পাবে। এইটা আর একটা হচ্ছে কাহিনী, এই প্লট। তাহলে এই তিনটে জিনিসের মাধ্যমে প্রহসনে হাস্যরস ফুটিয়ে তোলা হয়। একটা হচ্ছে প্লট, একটা হচ্ছে চরিত্র বা ক্যারেক্টার, আর একটা হচ্ছে সংলাপ বা ডায়ালগ যেটাকে আমরা বলি, এটার মাধ্যমে হাসির রস ফুটিয়ে হচ্ছে। তাহলে প্রহসনের কি কি বৈশিষ্ট্য দেখে একটা একটা করে বলো তো। 1 নম্বর বৈশিষ্ট্য কি হবে বলো দেখি একটু। না, প্লট না। প্রথম হচ্ছে প্রহসনের মাধ্যমে সমাজের কোনো সমস্যাকে বা সমাজের কোনো কুপ্রথাকে বা কোনো অনাচারকে চিহ্নিত করা হবে, মানে তুলে ধরা হবে। 1 নম্বর বৈশিষ্ট্য গেল। 2 নম্বর বৈশিষ্ট্য গেল যে এটা সাধারণত হাস্যরসের মাধ্যমে উপস্থাপন করা হয়, অর্থাৎ একটা হাসির উপাদান এর মধ্যে থাকবে। আর 3 সূক্ষ্ম থাকবে না, এটা স্থূল হবে। হ্যাঁ হ্যাঁ, মানে এই হাস্যরস সবসময় মোটা দাগের হবে। আর এই হাস্যরসটা ফুটিয়ে তোলা হয় কার কার মাধ্যমে? একটা হচ্ছে চরিত্র, একটা হচ্ছে সংলাপ, আর একটা হচ্ছে প্লট, অর্থাৎ কাহিনীটা কিরকম। দেখবে সবই থাকলে গল্পটা ভালো না, তাহলে কিন্তু সেই জিনিস জমবে না। অর্থাৎ তিনটেই খুবই গুরুত্বপূর্ণ উপাদান। এবং তারপর যেটা দেখবো যে এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে, হ্যাঁ, স্বল্প পরিসর। এমনিতে যেমন সংস্কৃত নাট্য শাস্ত্রে তো বলাই আছে যে প্রহসন মানে সেটা একাঙ্ক নাটক হবে, যদিও আমরা পরবর্তীকালে কিন্তু দেখি তা নয়। মাইকেল মধুসূদন দত্তেরটাই তো একাঙ্ক না, 2 অঙ্ক বিশিষ্ট, দুটো নাটকই, মানে দুটো প্রহসনই। তো মানে সংস্কৃত নাটক মানে সংস্কৃত নাট্যশাস্ত্র বলছে প্রহসন মানে সেটা এতটাই স্বল্প পরিসর যে সেটা একাঙ্ক হবে। হতেই পারে একাঙ্ক, কিন্তু 2 অঙ্ক বিশিষ্টও হতে পারে। মোট কথা হচ্ছে অত বড় হবে না, এটা পঞ্চাঙ্ক, ষষ্ঠাঙ্ক, অষ্টাঙ্কের নাটক হবে না। এইটা একটা মানে স্বল্প পরিসরে নাটকটা রচিত হবে। এবং গুরুত্বপূর্ণ যে এই যে এত কিছু হচ্ছে, ব্যঙ্গ হচ্ছে, বিদ্রূপ হচ্ছে, হাস্যরস হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু তার মধ্যে দিয়ে আসল কিন্তু এই সূক্ষ্ম যে সমস্যাটা, মানে সমাজের যে সমস্যাটা, সেইটাকেই কিন্তু তুলে ধরার চেষ্টা করা হবে। এইটাই হচ্ছে প্রহসনের কাজ। বোঝা গেছে প্রহসন কাকে বলে, কি বোঝা গেছে? তো এইটা হচ্ছে প্রহসন। আমি প্রহসনের কয়েকটা বৈশিষ্ট্য এখানে লিখেছি, দেখো তোমাদের যে নোটস পত্র দেওয়া আছে ওখানেও এগুলো সব বলা আছে। সেটা হচ্ছে প্রহসন হচ্ছে কমেডি নাটকেরই একটা নিম্নতর সংস্করণ। কমেডি অনেক সময় হয় যে খুব সূক্ষ্ম হয়। আমি নতুন নোটস দিয়েছি, কিন্তু আগেরটা না, এবার এখন আজকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আগেরটা থেকে একটু বেশি আছে, জিনিসপত্র আছে, ইলাবরেট আছে বেশি। আচ্ছা, প্রহসন হচ্ছে কমেডি নাটকেরই একটা নিম্নতর সংস্করণ। কারণ বললাম কমেডিরই যে ধারা, তার একটা ধারা হচ্ছে প্রহসন বা ফার্স। স্থূলতর মানে সংস্করণ বলা যায়, মানে হাস্যপরিহাসটা হবে একটু স্থূলতর, অর্থাৎ মোটা দাগের, একটু ভাড়ামি গোছের। অভিনয়টা ওই জন্য খুব অতিরঞ্জিত হয়, মানে একটু বেশি বেশি অভিনয় হয়। হ্যাঁ, আচ্ছা, 2 নম্বর গেল সমকালীন কোনো কুপ্রথাকে বা দুর্নীতিকে কেন্দ্র করে রচিত হয়। প্রতিনিধিত্বমূলক চরিত্র চিত্রণ থাকে এবং তাৎক্ষণিক উপভোগ্যতা দান করা হয়। এটাই হচ্ছে, কিন্তু যার মধ্যে দিয়ে আসলে সমাজের মানে সমাজ সমালোচনা এবং সংস্কারটাই তার উদ্দেশ্য থাকে। এটা গেল প্রহসন। ডান, ক্লিয়ার? এটা আমি মুছে দিলাম। এইবার পরের স্লাইড। এইবার জাস্ট এই একটু আগে টাইপ ক্যারেক্টারের কথা বলেছি। টাইপ ক্যারেক্টার মাতাল, বারবিলাসিনী, তাদের নাম অবশ্য আছে বামা এবং থাকি। সার্জেন্ট, চৌকিদার, পোচঘরের মুটে যারা, বাবাজি, মালি, বরফওয়ালা। এদের সিগনিফিকেন্ট গুলো আমি বলবো নাটকে। হ্যাঁ, তো এইটা হচ্ছে ওই ক্যারেক্টার গুলো। অনলাইনে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো? আচ্ছা, পরের স্লাইড। এইবার হচ্ছে কিছু উল্লেখযোগ্য প্রহসনের নাম, একটু এটা আমাদের জেনে রাখা দরকার। সেটা হচ্ছে মানে খুবই উল্লেখযোগ্য প্রহসন, যদি বলা যায় প্রহসন ব্যাপারটার কনসেপ্টটাই গ্রো করেছিল, যে সেটা হচ্ছে ব্র্যান্ডন টমাসের। আগের বার আমি লিখিয়েছিলাম চার্লিজ আন্ট। কি নাম? ব্র্যান্ডন টমাসের চার্লিজ আন্ট। এইটা হচ্ছে একটা প্রহসনের উল্লেখযোগ্য প্রহসনের নিদর্শন। তাছাড়া দীনবন্ধু মিত্র, এইগুলো তো আমরা জানি। সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, দ্বিজেন্দ্রলাল রায়ের কল্কি অবতার, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীক বাবু, এইগুলো হচ্ছে উল্লেখযোগ্য প্রহসনের নিদর্শন। ঠিক আছে, প্রথম যেটা বললাম চার্লিজ আন্ট, দীনবন্ধু মিত্রের সধবার একাদশী, বিয়ে পাগলা বুড়ো, দ্বিজেন্দ্রলাল রায়ের কল্কি অবতার এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের অলীক বাবু। ঠিক আছে, পুরো ক্লিয়ার? আমি অন্য স্লাইডে যাই। এইবার আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে পুরো নাটকের আলোচনাতে। সেটা হচ্ছে
নাটক মানেই আমাদের খুব ভালো করে নেটের প্রশ্নের জন্য যেগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে কোনো নাটক, শুধু এটা বলে বলছি না, সব নাটকের প্রথম সেটা হচ্ছে নাটকের অঙ্ক এবং দৃশ্য সংখ্যা, টোটাল কটা অঙ্ক আছে এবং টোটাল কটা দৃশ্য আছে, এইটা একটা প্রথম। 2 নম্বর যেটা আমরা পড়বো, নাটকে টোটাল কটা গান আছে, কোন অঙ্কের কোন দৃশ্যে সেই গানগুলো আছে, কাদের কণ্ঠে আছে, অর্থাৎ কাদের মুখে সেই গানটা আছে। এইটা আমি আমি এগুলো বলতে বলতে যাবো, কিন্তু আমি বলছি এগুলো একদম মানে যে কোনো নাটক পড়ার সময় চোখ বুজে এই প্রশ্নগুলো পড়তে হবে। আর একটা হচ্ছে কোন নাটকের, ধরো যে কোনো নাটকেরই দেখবে প্রত্যেকটা অঙ্কের নিচে একটা হয় টাইম থাকবে, নয় সময় থাকবে, বা স্থান থাকবে, এরকম জিনিস থাকে যে প্রথম অঙ্কের স্থান, এই ঘরটাতে অভিনয় হচ্ছে তো তাই স্থান হিসেবে বলা থাকে, সময় বলা থাকে কোনো কোনো নাটকে যে এই সময়ের কথা বলা হচ্ছে, মেঘনাদ বধ কাব্যে সময়ের কথা আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে যদি মেঘনাদ বধ কাব্য কিন্তু আমি বলছি, বা ওই যে এর আগে দেখবে এর পরের দিনই পড়াবো প্রথম পার্থতে আছে সময়ের কথা উল্লেখ আছে। তো প্রত্যেকটা নাটকের স্থান, কাল, সময় যা উল্লেখ করা থাকবে, মানে নাটকের সংলাপ শুরু হওয়ার আগে যা যা বলা থাকবে একদম আন্ডারলাইন করে করে পড়তে হবে, যে প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের স্থান, প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্কের সময় যা উল্লেখ থাকবে সেগুলো পড়তে হবে। আর একটা জিনিস পড়তে হবে, যে যেমন আমরা উপন্যাস বা ছোট গল্পের ক্ষেত্রে কি করি, গল্পটা উপন্যাসটা পড়ি, কিরম প্রশ্ন হতে পারে, যে একটা হতে পারে চেহারার বর্ণনা থেকে প্রচুর প্রশ্ন হয় নেটে, যে 4টে লোকের চেহারার বর্ণনা দিয়ে দিল এবং 4টে চরিত্রের নাম দিয়ে দিল, যে কার সঙ্গে কার, দেখবে অনেক সময় চেহারার কিন্তু বর্ণনা থাকে, আমি ওই জন্য চেহারার বর্ণনা খুব ভালো করে পড়াই যখন তোমাদের আগে ছোট গল্প পড়িয়েছি। হ্যাঁ, তাছাড়াও সংলাপের ক্ষেত্রে, উপন্যাসের ক্ষেত্রেও থাকে যে এই ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা হয়তো অনেক সময় সাব পরিচ্ছেদ থাকে না, সেই পরিচ্ছেদের উল্লেখ করা থাকে, 4টে ঘটনা দিয়ে 4টে পরিচ্ছেদের নাম থাকলো, এটা উপন্যাস বললাম। নাটকে তো সংলাপ অত্যন্ত জরুরি, মানে হয়তো 4খানা সংলাপ দিয়ে দিল, 4টে চরিত্রের নাম দিয়ে দিল, এইবার বলো, অনেক সময় হয় যে এত কাছাকাছি সংলাপ দেয়, মানে মানে নামগুলো দিয়ে দেয় যে তখন গুলিয়ে যায়, এবং শুদ্ধ অশুদ্ধ তো প্রচুর আসে, যে এই সংলাপটা ইনি বলেছেন, এটা শুদ্ধ না অশুদ্ধ, বলে প্রত্যেকটা সংলাপই নাটকের ক্ষেত্রে খুব জরুরি। আমি যেটা করেছি, কিছু গুরুত্বপূর্ণ সংলাপ যেটা একটা নাটককে বোঝার জন্য বা একেই কি বলে সভ্যতা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে, সেই সংলাপগুলো আমি আলাদা করে এমফাসাইজ করেছি, তোমাদের নোটসেও লিখিয়েছি, এখানেও দেখাবো। কিন্তু তাছাড়াও আমি বলবো প্রত্যেকটা লাইন খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। আচ্ছা, এইবার আসি তাহলে একেই কি বলে সভ্যতা। তাহলে আমি আরেকবার একটু প্রথম থেকে পড়া ধরবো, একবার দেখি মাইকেল মধুসূদন দত্তের জন্ম কত সালে। হুম, মৃত্যু। হুম, ঠিক আছে। আচ্ছা, আর মাইকেল মধুসূদন দত্তের লেখা দুটো ইংরেজি কাব্যগ্রন্থ, ভিশন অফ দ্য পাস্ট, ঠিক আছে। উনি হিন্দু কলেজে ভর্তি হয়েছিলেন কত সালে? 1837। 43-এ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিলেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা নাটকে ঢুকছি, সেটা হচ্ছে একেই কি বলে সভ্যতা। একেই কি বলে সভ্যতার টোটাল অঙ্ক সংখ্যা কত? দুটো। গর্ভাঙ্ক সংখ্যা মানে দৃশ্য সংখ্যা আর কি, কটা? দুটো। তাহলে একেই কি বলে সভ্যতা, দুটো অঙ্ক দুটো দৃশ্য। প্রথম অঙ্কের প্রথম দৃশ্য, প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান হচ্ছে নবকুমার বাবুর গৃহ। প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান পড়ে না, যদি নাটকটা তোমরা খুব ভালো করে পড়ে নাও দেখবে এইভাবে করে মনে রাখতে হবে না, কারণ গল্পটাই যেই মনে পড়ে যাবে, যে প্লটটা কি যেন, প্রথমটাই কি যেন ঘটনা ঘটেছিল, ও আচ্ছা ওদের বাড়িতে কথোপকথন হচ্ছিল, তখনই মনে পড়ে যাবে যেটা নবকুমার বাবুর গৃহটাই হচ্ছে প্রথম দৃশ্যের স্থান। হ্যাঁ, দ্বিতীয় দৃশ্যে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্যের স্থান কি? প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য বা দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান হচ্ছে শিকদারপাড়া স্ট্রিট। কেন শিকদারপাড়া স্ট্রিট? ওই যে বাবাজিকে পাঠালো এবং বাবাজি ওদের পেছন পেছন গেল, সেই ওখানে গিয়ে সবার সাথে আলাপ হলো, তাই জন্য দেখা হলো, ওই জন্য শিকদারপাড়া স্ট্রিট। তারপরেরটা কি? দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক। দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কের স্থান সভা। কেন সভা? ওই যে সভা, যেখানে দেরি করে ঢুকছিল বলে ঝামেলা বেঁধে গেল, হ্যাঁ ওই জন্য সভা। আর দ্বিতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্কের স্থান কি? নবকুমার বাবুর বাড়ির শয়ন মন্দির, যেখানে মেয়েরা তাস খেলছিল। অর্থাৎ প্রত্যেকটা মানে দৃশ্যের, এখানে তো অল্প দৃশ্য আছে, দুটো অঙ্ক দুটো দৃশ্য, আরো অনেক নাটক থাকে যেগুলো অনেক কটা অঙ্ক থাকে, অনেক কটা দৃশ্য থাকে, মানে আমাদের আমি যে প্রথমবারের যে নেটটা ছিল সেটা বিশাল বড় সিলেবাস ছিল, সেই সিলেবাসে প্রত্যেকটা নাটক, অনেক নাটক ছিল, এবং সেই নাটকগুলো এক একটা হয়তো মানে 5টা 7টা করে এক একটার অঙ্ক সংখ্যা শুধু, তারপরে তো তার ভেতরে আবার 5টা 6টা করে দৃশ্য সংখ্যা, এরকমও ছিল। হুম,
তো ওই যে ওইরকম মানে এইবার তো তবু কম আছে, আগের পুরোনো সিলেবাসে এইটা বেশি ছিল। তো সেই জন্য ওই মনে রাখতে হবে যে গল্পগুলো মনে রাখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা গর্ভাঙ্কে কি কি গল্প, তাহলে কিন্তু স্থান বা মানে সময়টা মনে রাখা চাপের না। তাহলে প্রথম একদম কি প্রথম দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি যে কালীনাথ গেছে ওর বন্ধুর বাড়িতে বন্ধুকে নিতে, তাহলে স্বাভাবিকভাবেই তার নবকুমার বাবুর গৃহ, এটা হচ্ছে প্রথম। তার মধ্যে তো অপশন দেওয়া থাকবে, এমন নয় মাথা খাটিয়ে লিখতে হবে। 2 নম্বর হচ্ছে যে বাবাজিকে পাঠানো হলো, তাই বাবাজি গেল, তাই শিকদার পাড়ার গলি। 3 নম্বরটা কি, ওই যে নবকুমার বাবু দের বাড়িতে ঝামেলা লেগে গেল, কে আসবে কে আগে সভায় বসবে সেই নিয়ে সভা। আর 4 নম্বরটা হচ্ছে ওই বাড়ির বউরা মিলে যখন ওই তাস খেলছে এবং শেষে বাবু আসবে। তো এই হচ্ছে 4টে। তাহলে প্রথম মানে দুটো অঙ্কেরই দুটো দুটো করে দৃশ্য, মানে প্রথম অঙ্কের দুটো দৃশ্য, দ্বিতীয় অঙ্কের দুটো দৃশ্য, টোটাল 4টে দৃশ্য, দুটো অঙ্ক 4টে দৃশ্য গেল। এবার 4টে দৃশ্যের স্থানগুলো কি কি বোঝা গেল। তাহলে নবকুমার বাবুর গৃহ, শিকদার পাড়ার গলি, সভা এবং নবকুমার বাবুর শয়ন মন্দির। এতটুকুনি অব্দি ক্লিয়ার তো? ঠিক আছে। নেক্সট স্লাইড। আচ্ছা, একেই কি বলে সভ্যতার আলোচনা। এইবার আমি জাস্ট ওইটা একটু বলে নিয়েছিলাম, এবার একটু একেই কি বলে সভ্যতা। আমি আগেই যেহেতু অনেকটাই মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে বলতে গিয়ে বলেই দিলাম যে মাইকেল মধুসূদন দত্ত নিজেও যখন বেড়ে উঠছে তখনও কিন্তু সেই ব্যাপারটাই যে নিষিদ্ধ মাংস গ্রহণ, হ্যাঁ মদ্যপান, মাইকেল মধুসূদন দত্ত তো রীতিমতো মদ্যপান করতো। তো শুধু মাইকেল মধুসূদন দত্ত এখানে আসলে কোথাও নিজের সমবয়সী যে কলেজে পড়া ছেলে মেয়ে অর্থাৎ তারই সহপাঠীদের চারিত্রিক বৈশিষ্ট্যকে আসলে এখানে ব্যঙ্গের আকারে তুলে ধরেছে। 19বিংশ শতাব্দীতে যেটা বললাম যে ছেলে মেয়েদের মধ্যে কি হলো, সেটা ডিরোজিয়ান গোষ্ঠীরও যেমন হয়েছিল, মাইকেল মধুসূদন দত্তের সময়কালেও হয়েছিল। এক্ষেত্রে একটা কথার উল্লেখ করি যে রাজনারায়ণ বসু একটি বই লিখেছিল সেকাল আর একাল বলে। এক্ষেত্রে রাজনারায়ণ বসু সেকাল বলতে 1817 হিন্দু কলেজ তৈরির আগের পিরিয়ডকে বলেছে, আর একাল বলতে 1817 হিন্দু কলেজ তৈরির পরবর্তী সময়কে বলেছে। তো তিনি ওই পরবর্তী যে সময়টা একাল বলতে যে কথা বলেছেন সেখানে তিনি খুবই ভালোভাবে দেখিয়েছেন যে ওই ঘটনাটাই ঘটেছিল যে যখন ছেলেমেয়েরা কলেজে যাচ্ছে গিয়ে ইংরেজি পড়ছে, সব ভাষা শিখছে, স্যারেরা যারা ক্লাস নিচ্ছে তারা একদম ওয়েল মেনটেন, তাদের যখন তারা বুঝতে পারছে যে যখন আজকে শেলি কিডস ওয়ার্ডসওয়ার্থ পড়ছে ওরকম একটা ঠান্ডার দেশে তারা থাকে, হ্যাঁ মাংস খায় ওয়াইন খায়, তারা এটা বুঝতে চাইছে না সত্যি সত্যি তারা যে দেশে থাকে সেখানকার যে টেম্পারেচার, সেখানকার যে ওয়েদার, সেখানে মদ এবং মাংসটা তাদের শরীরের জন্য উপযোগী, অর্থাৎ তাদের শরীরকে গরম রাখার জন্য ব্র্যান্ডি খাওয়ার প্রয়োজন আছে, ওয়াইন খাওয়ার প্রয়োজন আছে, মাংস খাওয়ার প্রয়োজন আছে। কিন্তু আমাদের মতন একটা গ্রীষ্মপ্রধান দেশে, যে দেশে গরম বেশি, সে দেশের জন্য কিন্তু ওই ডাল ভাতই সব থেকে উপযোগী খাবার শরীরের জন্য। কিন্তু তখনকার মানুষ মানে বহু ছেলে মেয়ে, বহু ইংরেজি শিক্ষিত যুবক, তারা মেয়ে নয়, মানে আমি যে পিরিয়ডটার কথা বলছি তখনও মেয়ে নয়, হ্যাঁ ইংরেজি শিক্ষিত যুবক যারা, তারা না মানে ভাবছে যে ওই ওই কালচারটাই ইম্পর্টেন্ট। ইনফ্যাক্ট এরকমও বহু আছে, বহু সাহেব, তাদের না হয় কথা মানছি যে তারা সারা জীবন ইংল্যান্ডে থেকে যে ঠান্ডাতে থেকে যে একটা নতুন করে একটা দেশে এসে কি তারা তাদের মানে সবকিছু বদলে নিতে পারবে, তারা তো পারবে না। তো তখন তারা কি হচ্ছে, প্রচুর পরিমাণে চিজ খেয়েছে, মাংস খেয়েছে, মদ খেয়েছে এবং মারা গেছে। কেন? কারণ এই দেশের আবহাওয়ার সাথে সেটা শুট করছে না, কিন্তু তারা বুঝতে চায়নি সেটা। সেটা না ওই সাহেবদের ক্ষেত্রে মানা যায়, কিন্তু আমাদের দেশীয় যুবক যারা ইংরেজি পড়তে কলেজে যাচ্ছে তারা যেটা মনে করছে এই কোট, মাইকেল মধুসূদন দত্ত সবসময় কোট পরে থাকতেন, কিন্তু সত্যি সত্যি কি আমাদের দেশে কি এখন কোট প্যান্ট পরে থাকার মতন ওয়েদার কোনোদিনই ছিল না আমাদের দেশে। সেটা ওই দেশে মানাতো, ওয়ার্ডসওয়ার্থ, শেলি কিডস, বাইরন পড়তেই পারে কারণ তারা ঠান্ডার দেশে বড় হচ্ছে। ফলে এই যে একটা অন্ধ অনুকরণের প্রবৃত্তি, অর্থাৎ শুধু তাদের ভালোটুকু নেওয়া নয়, তাদের সবটুকু নেব, সেটা আমাদের স্থানকালে যাচ্ছে কিনা, আমাদের পরিবেশে যাচ্ছে কিনা, এটাকে বিবেচনা না করে সবটাকে যে গ্রহণ করা। হ্যাঁ তখনও তো ভাবো, তখনও তো গ্লোবালাইজেশন হয়নি যে আমরা এখানে বসেই সবকিছু পেয়ে যাচ্ছি, মানে সব দেশ, এখন আর তো গন্ডিটা নেই, গ্লোবালাইজেশনের যুগে নেই কোনো গন্ডি নেই। আজকে আমেরিকাতেও যা পাওয়া যায় কলকাতাতেও তাই পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, কিচ্ছু আলাদা নেই। হ্যাঁ তো আমি বলছি সেই গ্লোবালাইজেশন কিন্তু সেই যুগে হয়নি, কিন্তু তা সত্ত্বেও এই যারা ইংরেজিতে ইংরেজি শিখছে, লেখাপড়া শিখছে, তাদের মধ্যে অনুকরণ দেখা যাচ্ছে। আর একটা জিনিস, তাদের মনে হচ্ছিল তাদের পরিবারের লোকজন খুব কুসংস্কারী, অর্থাৎ নিজেরা যে সংস্কার মুক্ত, আমরা খুবই স্বাধীন চেতা, আমরা খুবই সংস্কার মুক্ত, এইটাকে প্রমাণ করার জন্য তারা মদ্যপান করতো। তারা মনে করতো রঙিন জল পান করলে এবং নিষিদ্ধ মাংস খেলে তবে গিয়েই প্রমাণ করা যায় যে না আমি খুব সংস্কার মুক্ত, অর্থাৎ আমি খুব আধুনিক। এইটা আমি বলছি না, এটা একেবারে রাজনারায়ণ বসু নিজে বলেছেন।
দেখাচ্ছি, আগে ওই স্লাইডটাই আগে একটুখানি দেখিয়ে নিই। সেটা হচ্ছে রাজনারায়ণ বসু সেকাল আর একাল বইতের ভূমিকা লিখেছিলেন স্বপন বসু। সেই ভূমিকাতে আমি পুরো কোট করে এনেছি, সেই ভূমিকাতে কি বলছেন আমি পড়ছি জায়গাটা, যে এই সময় বিশেষ করে হিন্দু কলেজের ছাত্রমহলের একটা বড় অংশ মদ্যপানে এবং নিষিদ্ধ খাদ্য গ্রহণে ছিলেন অতি উৎসাহী। তারা মনে করতেন এক গ্লাস মদ খাওয়া মানে কুসংস্কারের ওপর জয়ী হওয়া। সংস্কার মুক্ত প্রমাণ করবার জন্য হিন্দু কলেজের অনেক ছাত্রই গো মাংস অভ্যস্ত হয়ে পড়েন। এইটা বলছেন স্বপন বসু। এইটা একটা। আর একটা, রাজনারায়ণ বসু তার আত্মচরিতে লিখছেন, আত্মচরিতে বলছেন যে আমাদিগর বাসা তখন পটলডাঙ্গায় ছিল। পটলডাঙ্গা নেই, কলেজ স্ট্রিট চত্বরটাকেই বলতো। হ্যাঁ, তো পটলডাঙ্গায় ছিল। আমি পাড়ার ঈশ্বরচন্দ্র ঘোষাল, এখানে লেখা ছিল যে পরবর্তীকালে ইনি নদিয়ার ডেপুটি কমিশনার হয়েছিলেন। হ্যাঁ, প্রসন্ন কুমার সেন এবং নন্দলাল মিত্র, লালা হয়ে গেছে ওটা, নন্দলাল মিত্র প্রভৃতির সহিত কলেজের গোলদিঘিতে মদ খাইতাম। এই কলেজ স্কোয়ারের কথা বলছে। কলেজের গোলদিঘিতে মদ খাইতাম এবং এখন যেখানে সেনেট হাউস হইয়াছে, ওই যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেট হলটা এখানটায়, বলছে এখন যেখানে সেনেট হাউস হইয়াছে সেখানে কতকগুলি শিক্ষাবাবের দোকান ছিল। তথা হইতে গোলদিঘির রেল টপকাইয়া, অর্থাৎ রেলিং টপকিয়ে, মানে ফটক দিয়ে বাহির হইবার বিলম্ব সইত না, উক্ত কাবাব কিনিয়া আনিয়া আমরা আহার করিতাম। আমিও আমার সহচরেরা এইরূপে মাংস এবং জলস্পর্শ শূন্য ব্র্যান্ডি, মানে জল ছাড়া মদ খাওয়া আর কি, হ্যাঁ, জলস্পর্শ শূন্য ব্র্যান্ডি খাওয়া সভ্যতা এবং সমাজ সংস্কারের, মনে রাখতে হবে, সভ্যতা এবং সমাজ সংস্কারের পরাকাষ্ঠা প্রদর্শক কার্য বলে মনে করতাম। ক্লিয়ার? বুঝতে পারা যাচ্ছে যে সেই সময়কার মানুষের যে ভাবনা চিন্তা। এবং এখানে একটু বলে রাখি, এই রাজনারায়ণ বসু অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। ইনি মাইকেল মধুসূদন দত্তেরই সহপাঠী ছিল। কি হয়েছিল, উনি এত ভালো ছাত্র ছিল যে 1842 সালে উনি বৃত্তি পেত। কত টাকা বৃত্তি পেত ভাবো তো? 1842 সালে উনি 30 টাকা করে স্টাইফেন্ড পেত, ফেলোশিপ পেত। হ্যাঁ, তারপরের পরীক্ষাটাতে উনি আরো প্রথম শ্রেণীতে প্রথম হওয়াতে ওনার সেই 1842 সালে মাইনে বেড়ে গেল, মানে 1843-এ মাইনে হয়ে গেল 40 টাকা। 1843 সালে 40 টাকার অনেক মূল্য। সেই রকম স্টাইফেন্ড নিয়ে পড়াশোনা করতো। কিন্তু কি হলো, যে হিন্দু কলেজে পড়াকালীন উনি একটু বকে গেলেন। কি হলো, এই রোজ সন্ধেবেলা এরকম খাওয়া দাওয়া চলতো। একদিন যেটা হলো, যে ওর বাবা, মানে রাজনারায়ণ বসুর বাবা, এমনিতে না ছেলে যে একটু মদ খাবে বা একটু বন্ধুদের সাথে বেরোবে এটাতে খুব একটা আপত্তি করতেন না, কিন্তু দেখলেন যে ছেলের এইটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, মানে মদ খাওয়াটা না আর অকেশনালি খাওয়াতে থাকছে না, একদম নেশার মতন হয়ে যাচ্ছে। তখন একদিন বাড়িতে সন্ধেবেলায় ডাকলেন ওর পড়ার ঘরে, ডেকে বললো যে এরকম খুলে ওখানে ব্র্যান্ডি ইত্যাদি ছিল, প্রচুর খাবার, মানে কাবাব, কোপ্তা, হ্যাঁ, পরোটা, সব ভালো ভালো সব যা যা খাবার হয়, বিরিয়ানি ফিরিয়ানি সমস্ত কিছু। আমি বিরিয়ানি মানে উল্লেখ নেই, কিন্তু মানে মোট কথা কোপ্তা, কারি, কাবাব এই সমস্তের উল্লেখ আছে, মানে মোট কথা ভালো খাবার। এইবার খুলে বলল যে শোনো, তুমি এবার থেকে সন্ধেবেলায় বাইরে যাবে না, কলেজ স্কোয়ারে মানে গোলদিঘিতে আর যাবে না। তুমি কি করবে, তুমি প্রত্যেকদিন সন্ধেবেলা এখানে আসবে, তোমাকে আমি 2 গ্লাস করে ব্র্যান্ডি দেবো, আর তুমি এই ভালো খাবারগুলো খাবে। কিন্তু দেখা গেল যে রাজনারায়ণ বসু ওটা এমন নেশার জায়গায় চলে গেছিল যে অত ভালো খাবার দাবারও উনি খেতে পাচ্ছেন না। ওনার তখন ওই পারলেন না ওর বাবার সাথে বেশি দিন বসে, মানে মানে বাবা তার ছেলেকে আটকানোর জন্য এইরকম জায়গায় চলে গেছেন যে নিজে অফার করছেন, বলছে তুমি আমার সঙ্গে বসে খাবে, তবু তুমি বাইরে গিয়ে খাবে না, কারণ তুমি অতিরিক্ত খাবে। এমন হয়ে গেল রাজনারায়ণ বসুর যে অসুস্থ হয়ে পড়লেন মদ্যপান করে, এবং তাকে হিন্দু কলেজ ছাড়তে বাধ্য হলো। সেই ছাত্র, মানে মানে অত ভালো ছাত্র, সে পরে ডেপুটি ম্যাজিস্ট্রেটের চাকরি খুঁজেছে কিন্তু পায়নি। পরে 1846 সালে যখন ওনার দেবেন্দ্রনাথ ঠাকুরের সাথে আলাপ হচ্ছে, ব্রাহ্ম সমাজের দায়িত্ব গ্রহণ করছেন, তখন উনি 60 টাকার মাইনেতে ওই তত্ত্ববোধিনী পত্রিকার দায়িত্ব নিলেন। ব্রাহ্ম সমাজের জন্য তিনি উপনিষদ অনুবাদ করছেন, এইগুলো। তাহলে তুমি ভাবো যে 43 সালে যে ছেলেটা প্রায় 40 টাকার কাছে রোজগার করতো, 46 সালে গিয়ে তো তার আরো অনেক বেশি রোজগার করার কথা ছিল। কিন্তু এই মদ্যপান কিন্তু তার জন্য ক্ষতিকর হয়েছিল। তারপরেই তার বাবা মারা গেল, স্ত্রী মারা গেল, তখন তিনি সম্বিত ফিরে পেলেন এবং সেই পথ থেকে সরে এলেন। তো এইরকম একটা জেনারেশনের কিন্তু হয়েছিল যারা এই মদ খাওয়াটাকে, এই নিষিদ্ধ খাদ্য গ্রহণ এবং নিষিদ্ধ পল্লীতে যাওয়া, অর্থাৎ বারবনিতা পল্লীতে যাওয়া, বেশ্যা পল্লীতে যাওয়া, মানে ব্যক্তিগত গণিকা রাখা, এইটা একটা কালচার দাঁড়িয়ে গিয়েছিল। এই বাবু সম্প্রদায়টা আসলে কি করে তৈরি হয়েছিল বলতে, যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাটা যখন চালু হলো, তখন না বহু আমাদের মানে কলকাতা শহর বা শহুরে এলাকার বহু একটু টাকা পয়সাওয়ালা ব্যবসায়ীরা না জমি মানে কিনে নিত, জমিদারি কিনে নিল।
তারা কোনোদিন গ্রামে যেত না। যদি কখনো সেই সময় পরে দেখবে সেই জমিদারকে তার প্রজারা কোনোদিন চোখেই দেখেনি। যেমন কালীপ্রসন্ন সিংহের বাবা, সেও একজন জমিদার ছিল, হ্যাঁ, তাকে কোনোদিন তার প্রজারা চোখেই দেখেনি, কারণ তিনি কলকাতাতেই থাকেন। মানে এইরকম যে জমিদারি, এরাই অ্যাকচুয়ালি বাবু কালচার। এই বাবুদের বৈশিষ্ট্য কি ছিল, যে সারাদিন মানে বাড়িতে কিন্তু স্ত্রী আছে, বউকে হয়তো ভালোবাসে, কিন্তু সে তার বারবনিতা পল্লীতে নিয়মিত যাতায়াত চায়। এবং বারবনিতা পল্লী মানে এই বউবাজার বা এই সমস্ত এলাকাতে এমন ছিল যে সন্ধ্যের পর না সেগুলো সেজে উঠতো আর কি, হ্যাঁ, সেই এবং চলতো ভোর অবধি, এবং সকালবেলায় সব নিস্তেজ হয়ে যেত, সব ঘুমিয়ে পড়তো সকালবেলায়। মানে এরকম হতো অনেক বাবুদের, যাদের মানে সারাদিন তারা তাদের বউদের মুখ দেখতে পেতো না, কারণ হচ্ছে সন্ধ্যা হতেই বেরিয়ে যেত। আর তারপর যখন সে সকালবেলা, তাকে হয়তো তার বাড়ির লোকেরা মানে চাকর বাকরেরা জুড়ি গাড়িতে করে তুলে নিয়ে আসছে, সারাদিন ঘুমোচ্ছে, সন্ধ্যাবেলা উঠে হাতে গোড়ের মালা লাগিয়ে গন্ধ শুকতে শুকতে আবার চলে যাচ্ছে বারবনিতা পল্লীতে। এবং সেই বারবনিতা পল্লীতে এত রমরমা ছিল, সেখানে প্রচুর মো সাহেবদের আনাগোনা ছিল। মো সাহেব মানে যারা জমিদারের পেছন পেছন ঘুরে একটু টাকা রোজগার করে, এদেরকে বলা হয়, এই শ্রেণীটাকে বলে মো সাহেব। বহু ছিল, মানে তারা হচ্ছে শুধু জমিদার, এই খবর ওখানে গিয়ে দেবে, ওই খবর ওখানে দেবে, একজন জমিদারের পেছন পেছন ঘুরে বেড়াবে এবং দিয়ে টাকা রোজগার করবে। তো এই যে মো সাহেব, এই ধরনের বাবু শ্রেণী, মানে এই যে একটা মানে কি বলবো, এই একটা যারা হচ্ছে মদ্যপান করবে, ওখানে একটু খাওয়া দাওয়া হবে, এই যে মুটে বলে না, পোচঘরের মুটে, এরা কি, এরা হচ্ছে কসাই। দেখবো আমি সংলাপগুলোকে আমি এমফাসাইজ করেছি, বলবো যে তারা বলছে যে আমাদের কি, এরা বেশি বেশি খায় বলে, বাবুরা বেশি বেশি খায় বলেই তো আমাদের লাভ, আমাদের রোজগারটা হচ্ছে। অর্থাৎ একটা পুরো সন্ধ্যে থেকে না সেজে উঠতো সেই সব অঞ্চলগুলো, ফুলের লোক, হ্যাঁ, মানে এই যে যারা হাতে ফুলের মালা বেঁধে যাবে, বা যারা মানে বারবনিতা, তারা ফুল দিয়ে সাজবে। বরফের লোক, কেন বরফ, যে মদ্যপান করবে বরফ ঢেলে, তখন সবে সবে বরফটা তখন খুবই মানে কারোর বাড়িতে তো ফ্রিজ নেই যে বরফ জমাবে, তাই বরফ কিনতে হতো আর কি, হ্যাঁ। তো ওই রকম বরফ, তারপরে হচ্ছে এই যে মাতাল, মানে একটা শ্রেণী, মানে এক একটা ওই সেই সময়কার বিভিন্ন শ্রেণী, যারা এই এই শ্রেণীটাকে এখানে কোথাও মানে তুলে ধরা হয়েছে। তো যেটা হচ্ছে যে এই যে তারা এই ছেলে, এই যারা ওই ইংরেজি শিখছে, তারা ওই অন্ধ অনুকরণ করতে গিয়ে খুব খারাপ অধঃপাতে চলে যাচ্ছিল সেই সময়। তো এইখানে আর একটা স্লাইড দেখাচ্ছি, দাঁড়াও। রাজনারায়ণ বসুই তার সেকাল আর একাল বইয়ের ভূমিকাতে, মানে রাজনারায়ণ বসুর এই বইতে স্বপন বসু বলেছেন যে রাজনারায়ণ বসু ওই সেকাল আর একাল এই দু শ্রেণীর মানুষকে তো চিহ্নিত করেছিলেন। কি বলেছেন দেখো, বলেছেন যে রাজনারায়ণের চোখে এখনকার মানুষের, এই এখনকার মানে কোন কোন সময়, 1817 অর্থাৎ হিন্দু কলেজ পরবর্তী সময়, এখনকার মানুষের দোষের সীমা নেই। বাবা মাকে তারা আগের মতো ভক্তি করে না, তারা অসরল, তারা স্বার্থপর, অকৃতজ্ঞ, বিলাসপ্রিয়, অভদ্র, মদ্যাসক্ত এবং বেশ্যাসক্ত হিসেবে সমকালীন প্রজন্মকে চিহ্নিত করেছেন রাজনারায়ণ বসু নিজে, যে রাজনারায়ণ বসু সেই জেনারেশনেই বিলং করছেন। ঠিক তেমনি একেই কি বলে সভ্যতা লিখছেন মাইকেল মধুসূদন দত্ত, যিনি নিজে ওই জেনারেশনটাতে বিলং করেন। ফলে তারা যেভাবে দেখতে পাচ্ছে, এর থেকে বড় উদাহরণ বোধ হয় না ঊনবিংশ শতাব্দীকে বোঝার জন্য আর কিছু হতে পারে। এইগুলোই যথেষ্ট 19 শতকের ইতিহাস বোঝার জন্য। তো এইটা হচ্ছে সেই সময়কার, এবং আমি বলছি প্রত্যেকটা পয়েন্ট আমি এমফাসাইজ করবো তোমাদেরকে, প্রত্যেকটা সংলাপে কিভাবে ফুটে উঠেছে লক্ষ্য করবে তোমরা। এই যে মানে বাবা মাকে তারা আগের মতো ভক্তি করে না, অসরল, স্বার্থপর, অকৃতজ্ঞ, বিলাসপ্রিয়, মদ্যাসক্ত, বেশ্যাসক্ত, এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স যে কটা এইখানে স্বপন বসু বলেছেন, রাজনারায়ণ বসুর মনে হয়েছিল, প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা একেই কি বলে সভ্যতাতে খুঁজে পাবো, প্রত্যেকটা। আমি সেই লাইনগুলো তোমাদের কাছে দেখাবো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একেই কি বলে সভ্যতার তাহলে আলোচনা। আমি জাস্ট ওই বৈশিষ্ট্যগুলো লিখেছি যে 19 শতকের ইংরেজি শিক্ষিত কালেজীয় যুবকদের চারিত্রিক বৈশিষ্ট্য তথা তৎকালীন সমাজ ব্যবস্থার ছবি এই প্রহসনে তুলে ধরা হয়েছে। এখানে এই যে হিন্দু কলেজ প্রতিষ্ঠার পথে গেলে আমার নিজের লেখা, মানে এইটাই আমি বক্তব্য যেটা ছিল সেটাই বলে দিয়েছি, এটা আমি আর পড়ছি না, হ্যাঁ। মানে এই যে মানে যে গল্পটা তোমাদেরকে বললাম, যে সিনারিওটা বললাম, সেটাই বেসিক্যালি মানে একেই কি বলে সভ্যতার মানে আসল জায়গাটা। এইবার আমি ওই স্লাইডগুলোতে চলে যাচ্ছি। অনলাইনে যারা আছো, বেশি পাওয়া যায় যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় না, সেটা হলো রোজগার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক বলেছে। বলেছে যে আমেরিকাতে ম্যাম একটা জিনিস খুব বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে যেটা ইন্ডিয়াতে পাওয়া যায় না, সেটা রোজগার। এটা সত্যি, কিন্তু এখন ট্রাম্প আসার পর সেদিকেও খুব চাপ হয়ে গেছে। আনুষঙ্গিক উদ্ধৃতি এটা বলেছি না। আচ্ছা, এইবার হচ্ছে গুরুত্বপূর্ণ আমি সংলাপে যাচ্ছি, হ্যাঁ। সেটা হচ্ছে যে আমি একটুখানি যেতে যেতেই না, আমি এখানে আমার ওই স্লাইডগুলোতে লেখাও আছে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি কি হতে পারে, মানে প্রত্যেকটা লাইনে যা যা প্রশ্ন হওয়া সম্ভব সেগুলোও আছে।
সেটা হচ্ছে একেবারে নাটকটা সবার পড়া, প্রহসনটা পড়া। আচ্ছা আমি 1 মিনিট একটু জল খেয়ে নিই, তারপরে আমি বলছি। তোমাদের ভাল লাগছে তো ক্লাস? বলছিল, তাই জন্য আবার এলাম। আচ্ছা, সেটা হচ্ছে যে একেই একদম শুরুটাই আমরা যেটা দেখি, যে গল্প আর বলছি না, জাস্ট সংক্ষেপে বলে দিচ্ছি যে আমরা একদমই প্রথম দৃশ্যটাতে কি দেখি, যে কালীনাথ। কালীনাথ হচ্ছে ওর বন্ধু। কালীনাথের পুরো নামটা কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে, হ্যাঁ। হুম। অনেকগুলো সংলাপ আছে। উম, কালীনাথ, হ্যাঁ ঠিক আছে, কালীনাথের পুরো নাম শ্রী কালীনাথ দাস ঘোষ। কালীনাথ দাস ঘোষ, ঠিক আছে, কালীনাথের পুরো নাম। আচ্ছা ওই স্লাইডেই আবার চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা দেখবো কালীনাথ এসছে কি না, নবকুমারকে নিয়ে একটা সভাতে যাবে। কিসের সভা? আমরা জানতে পারি সভাটার নাম হচ্ছে জ্ঞান তরঙ্গিনী সভা। বলা হয় যে মানে সুকুমার সেন বলেছেন যে হিন্দু কলেজের ছেলে মেয়েদের একটা সভা ছিল, করতো সেই সময় জ্ঞানপর্জিকা সভা বলে। হ্যাঁ, জ্ঞানপর্জিকা সভাকেই কোথাও হয়তো ব্যঙ্গ করা হয়েছে জ্ঞান তরঙ্গিনী সভাতে। তো কি হলো যে ওই বাড়িতে এসেছে, এইবার ছেলেটার বাবা এতদিন ছিল না, কোথায় গিয়েছিল? বৃন্দাবনে গিয়েছিল। কে? ছেলেটাকে নবকুমার। এই নবকুমারের বাবা অর্থাৎ কর্তা অনেকদিন পর বৃন্দাবন থেকে ফিরেছেন। কোথা থেকে ফিরেছেন? বৃন্দাবন থেকে ফিরেছেন, এবং সেই জন্য সেই সভাতে যাওয়া তার পক্ষে কঠিন বলে মনে হচ্ছে। সেই সময় দেখো, এই যে এর আগের এই বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য কি বলেছিলাম, যে বাবা মাকে অভক্তি করা, গুরুজনদের অমান্য করা, এইটা হচ্ছে সেই সময়কার 19 শতকীয় কালেজীয় যুবকদের একটা বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। আমরা যদি ওর মানে ইয়েটা দেখি তাহলে বুঝবো। কালীনাথের একটা সংলাপ দেখো, তোমার কথা শুনে ভাই গলাটা একেবারে শুকিয়ে উঠলো। ওহে নব, বলি কিছু আছে? মানে তখনকার দিনে বাড়িতে বসে একটা বন্ধুর বাড়িতে গিয়ে, যেখানে তার বাবা উপস্থিত, সেখানে তার কাছে জিজ্ঞাসা করছে যে মানে মদ্যপান করার মতন কোনো বন্দোবস্ত আছে কি? আচ্ছা, নবকুমার বলছে হসো, অত চেঁচিয়ে কথা কইও না, বোধ করি একটা ব্র্যান্ডি আছে। ছেলে বলছে। কালীনাথ বলছে এবার তো যাই হোক মদ খেতে শুরু করেছে। এইবার সেই সময় বলছে, এ বুড়ো বেটা কি অকালের বাদল হয়ে আমাদের প্লেজার নষ্ট করতে এলো? এই নব আমাদের সর্দার, আমাদের ম্যানিমেটারে এই বিশেষ সাহায্য করে। তাহলে দেখো যে বন্ধুর বাবাকে কিরকম সে অশ্রদ্ধা করছে। যে তখনকার ছেলে মেয়েদের মধ্যে যে একটা গুরুজনদের প্রতি অশ্রদ্ধা এসে গিয়েছিল, যেটা রাজনারায়ণ বসু বলছে, সেটা কিন্তু মিথ্যে বলছেন না। মাইকেল মধুসূদন দত্তও কিন্তু তাই বলছেন, যে এই কালীনাথ বলছে এই বুড়ো বেটা কি অকালের বাদল হয়ে আমাদের প্লেজারটা নষ্ট করতে এলো। বুড়ো বেটা কাকে বলছে? এটা বলছে কর্তাকে বলছে, নবকুমারের বাবাকে বলছে। আবার কিরকম তার অসরল এবং অকৃতজ্ঞ, যে এই নবকুমারকে আসলে তার কেন দরকার কালীনাথের? কারণ হচ্ছে ওটা মানি ম্যাটারে বিশেষ সাহায্য করে, অর্থাৎ সে টাকা ঢালে ওই ইয়েটার জন্য, মানে সভাটার জন্য। এবং সেই সভাতেই কি হয় এরপর আমরা দেখব, যে মদ্যপান হয়, খ্যামটাওয়ালিদের এনে নাচ করানো হয়। তার মানে সেখানে অর্থের প্রয়োজন আছে, খ্যামটাওয়ালিদের ডাকার জন্য অর্থের প্রয়োজন আছে, মদ কেনার জন্য অর্থের প্রয়োজন আছে, বরফ কেনার জন্য অর্থের প্রয়োজন আছে। অর্থাৎ মানি ম্যাটারের জন্যই নবকুমারকে প্রয়োজন আছে। অর্থাৎ যে বন্ধু, সে আসলে ভেগদারি বন্ধু, তার বন্ধুত্ব আসলে স্বার্থযুক্ত। এরপর কালীনাথ কি, তারপর যখন তাদের মধ্যে কথা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে তোমার বাবার সাথে তাহলে আলাপ করব, তখন বলে তাহলে আমার বাবার সাথে যখন আলাপ করবো, নবকুমার বললো তাহলে তোমার কি একটা আছে না, সেই কে যেন বৈষ্ণব হয় তোমার ইয়ে, তখন বলছে যে আচ্ছা নিজের কি পরিচয় দেবো। নিজের পরিচয় দিতে গিয়ে কালীনাথ কি বলছে, কি পরিচয় দেবো বলো দেখি? তাই বিয়ের মুখটি সকৃতভঙ্গ, সোনাগাছিতে আমার শত শ্বশুর, না 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 শত শাশুড়ি হলায়, না উইনসনের আখড়ায় নিত্য মহাপ্রসাদ পাই। মানে নিজের চারিত্রিক বৈশিষ্ট্যটা ফুটে উঠেছে। এই বিয়ের মানে কি মানে বলতো? বিয়ার, হ্যাঁ বিয়ার। তারপরে হচ্ছে মুখটি মানে মুখোপাধ্যায় আর কি, হ্যাঁ। তো আর সকৃতভঙ্গ মানে যে কুলীন ব্রাহ্মণ স্বইচ্ছেই তার কৌলীন নষ্ট করে, তাকে সকৃতভঙ্গ বলে। বললো নাকি সোনাগাছিতে যে সে নিয়মিত যায়, সেটাও বোঝা যাচ্ছে। না আমার শত শ্বশুর, না না শত শাশুড়ির আলা। এখানেই মনে রাখতে হবে, যে বললাম সংলাপের মধ্যে হাস্যরস। এখানে কিন্তু খুব তখনকার দিনের ছেলে, একটা ছেলে কলেজে পড়া একটা শিক্ষিত ছেলে, ইংরেজি শিক্ষিত ছেলের বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য তুলে ধরা হচ্ছে, কিন্তু তাকে একটা হাস্যরস কিন্তু এর মধ্যে সুপ্ত রয়েছে। আর উইনসনের আখড়ায় নিত্য মহাপ্রসাদ পাই। বলা হয় যে উইনসন হচ্ছে হোটেল, মানে
ওই এসপ্ল্যানেডের ওখানে উইনসনের হোটেল ছিল, মানে সেই সমস্ত জায়গায় নিত্য যাতায়াত করতো। তখন ও বলছে বলছে কালীনাথ বলছে যে আমি ভাই গড়ানহাটার প্যারি আর তার ছুকরি বিন্দি ছাড়া আর কাউকে চিনি না। বোঝাই যাচ্ছে এই প্যারি এবং তার ছুকরি বিন্দি দুজন বার বনিতাই হবে। হ্যাঁ, অর্থাৎ সেইখানেও তার নিয়মিত যাতায়াত, অর্থাৎ বেশ্যাপল্লীতে যে গমন করতো সেই সময়কার ছেলেরা বা অধিকাংশ যুবকেরা, তার একটা অন্যতম নিদর্শন হচ্ছে কালীনাথ, এবং পরেও আমরা দেখবো নবকুমারও তাই। অথচ দুজনেই কিন্তু কলেজে পড়া যুবক। কালীনাথ তখন বলছে হ্যাঁ, এইবার ওকে বলছে যে আচ্ছা তোমার কি একটা কাকা না কে ছিল না কৃষ্ণপ্রসাদ ঘোষ? তখন বলছে হ্যাঁ, একটা ওল্ড ফুল ছিল বটে, তার নাম কৃষ্ণপ্রসাদ ঘোষ। মানে একটা নিজের কাকু সম্পর্কে বা জ্যাঠা সম্পর্কে সে বলছে একটা ওল্ড ফুল ছিল বটে, হ্যাঁ, কিন্তু তার নাম কৃষ্ণপ্রসাদ ঘোষ। এখান থেকে আরেকটা পেয়ে গেলাম যে বোকা, হ্যাঁ, ওল্ড ফুল মানে একটা বুড়ো বোকা লোক, হ্যাঁ, মানে ওই রকম ভাবে একটা বলতে চেয়েছে। তাহলে আমরা দেখলাম যে কৃষ্ণপ্রসাদ ঘোষ এর ভ্রাতুষ্পুত্র ছিল কালীনাথ। কালীনাথ কার ভ্রাতুষ্পুত্র ছিল? আর ও নবকুমারের বাবা কোথা থেকে এসেছিল? বৃন্দাবন থেকে। আচ্ছা, এইবার কালীনাথ এবার যখন দেখা হলো ওই মানে কর্তার সঙ্গে, কর্তা বললো তুমি কি করো? আচ্ছা, এখানে আরো দুটো জিনিস প্রশ্ন, সেটা হচ্ছে একটুখানি বলে রাখি যে যখন এই বললো না যে তুমি দুটো বইয়ের নাম বলো, কিন্তু যদি বৈষ্ণব বইয়ের নাম জিজ্ঞাসা করে তখন বলো কি বইয়ের নাম বলবে, এই নাম মনে রাখতে হবে। নবকুমারের মুখে দুটো বৈষ্ণব পুঁথির নাম আমরা শুনতে পাই, একটা হচ্ছে জয়দেবের গীতগোবিন্দ আর একটা শ্রীমদ্ ভাগবত গীতা। কি কি বইয়ের নাম পেয়েছিলাম? শ্রীমদ্ ভাগবত গীতা আর জয়দেবের গীতগোবিন্দ। ঠিক আছে, এই জয়দেবের গীতগোবিন্দ আর শ্রীমদ্ ভাগবত গীতাকে মানে কালীনাথ কি বলে উল্লেখ করেছিল? একটা বলেছিল হচ্ছে একটা হচ্ছে শ্রীমতী ভগবতীর গীত আর একটা হচ্ছে বৃন্দাদূতির গীত। এইটা বলে ও ভুল উচ্চারণ করেছিল। কি বলেছিল? শ্রীমতী ভগবতীর গীত আর একটা হচ্ছে বৃন্দাদূতির গীত। ঠিক আছে, এইবার কালীনাথ বলছে যে তখন বলছে যে তাই তোমরা কোথায় যাবে বাবা, কেন সভা, কি কারণ? বলেছে জ্ঞান তরঙ্গিনী সভা। কি হয়? কালীনাথ বলছে দেখো কিরকম সেই সময় মানুষ প্রচন্ড মুখোশধারী এবং ভেকধারী, যে মানে এই জেনারেশনটা ছিল, সেইটা কেন? যে বলছে যে আগে আমাদের কালেজে থেকে থেকে আমাদের কালেজে কালেজে থেকে কেবল ইংরেজি চর্চা হয়েছিল। তা আমাদের জাতীয় ভাষা তো কিঞ্চিত জানা চাই, তাই এই সভাটি সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য স্থাপন করেছি। আমরা প্রতি শনিবার এই সভায় একত্র হয়ে ধর্মশাস্ত্রের আন্দোলন করি। বোঝাই যাচ্ছে যে পুরোপুরি মানে বাড়িতে ঢপ দিচ্ছে, পুরোপুরি মিথ্যে কথা বলছে। এটা আমরা পরে যখন নাটক পড়বো আমরা বুঝতে পারবো। তাহলে তার মানে ও এমন একটা কোথাও পড়তো যেখানে ইংরেজির চর্চা হতো, তাহলে এটা খুব সম্ভব হওয়ার খুব একটা সম্ভাবনা আছে, হিন্দু কলেজেরই ছাত্র। এবং সেখানে বলছে যে সংস্কৃত বিদ্যার আলোচনা। সেই সময় এরকম কিন্তু 19 শতকে বেশ কিছু সভা গড়ে উঠেছিল, যার কথাটা আমি এক্ষুনি বললাম জ্ঞান ও পর্জিকা সভা বলে। সেখানেও কিন্তু সংস্কৃত বিদ্যা চর্চায় আলোচনা হবে বলে এই সভাটা গড়ে উঠেছিল, হিন্দু কলেজের ছেলেরাই করেছিল। ওই জন্য সুকুমার সেন বলেছে কোথাও হয়তো ওই সভাটাকে ব্যঙ্গ করা হয়েছে। আচ্ছা, এইবার গেল এটা বক্তা কালীনাথ। এইবার যেটা হলো যে বোঝা গেল যে এবার ওর বাবা সন্দেহ করছে যে না, এখানে আর একটা খুব গুরুত্ব প্রশ্ন জ্ঞান তরঙ্গিনী সভা কি বারে বসতো? তাহলে জ্ঞান তরঙ্গিনী সভা হচ্ছে শনিবার বসতো। ঠিক আছে, এখনো অবধি পেলাম ওর বাবা বৃন্দাবন থেকে আসছে, ওর মুখে দুটো বইয়ের নাম শুনেছিলাম, শ্রীমদ্ ভাগবত গীতা আর জয়দেবের গীত গোবিন্দ। আচ্ছা, তারপরে ওর সংলাপগুলো তো পড়লামই, তাছাড়া আমরা এখানে একটা পেলাম যে জ্ঞান তরঙ্গিনী সভা। জ্ঞান তরঙ্গিনী সভার কিন্তু অন্যরকম নাম দিয়ে দিতে পারে, হ্যাঁ, জ্ঞানপর্জিকা দিতে পারে, জ্ঞান ভান্ডার সভা, এরকম দিতে পারে। ফলে নামটা ভালো করে মনে রাখতে হবে, জ্ঞান তরঙ্গিনী সভা প্রতি শনিবার বসতো। এবং যখন সবাই যেতে চাইছিল তখন সময়টা ছিল 5টা। তখন বলছিল যে এত আগে যাবে কেন? দিয়ে বলছে যে না, আমরা আসলে তাড়াতাড়ি কাজগুলো করে ফিরে আসতে চাই। তো তারপরে যখন ওরা চলে যেতে চাইছে তখন ওর বাবা মনে হলো যে না, একটু কাউকে পাঠানো দরকার পেছন পেছন, সেই জন্য বাবাজিকে পাঠানো হলো। তাহলে এটা হয়ে গেল প্রথম অঙ্কের প্রথম গর্ভাঙ্ক শেষ। এইবার হচ্ছে প্রথম অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক। কি হলো? এবার বাবাজি গেল। এইবার বাবাজি যখন খুঁজতে গেল, সে খুঁজতে গিয়ে বাবাজি কি দেখলো? প্রথমেই বাবাজির একটা ওই নেপথ্যে একটা বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে, মানে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করছে যে জ্ঞান তরঙ্গিনী সভাটা কোথায় বসে বলুন তো। তখন তারপরে দেখা হলো মাতালের সাথে। এই সংলাপগুলো খুব ইম্পর্টেন্ট নয়, মানে একটুখানি তোমরা প্রত্যেকেই পড়ে নেবে, আমি শুধু ইম্পর্টেন্ট গুলো এখানে লিখেছি। তো মাতালের সাথে যেরকম হয় যে কথোপকথন হচ্ছে এবং মাতাল বলছে যে কোথায় যাচ্ছে গা? তখন বলছে যে তা বাবু আমি কেমন করে বলবো? বলছে সে কি গা, তুমি আর সং সেজেছো? মানে ওকে জিজ্ঞাসা করেছে যাত্রা কোথায় হচ্ছে, কারণ ও তো বাবাজির একটা পোশাক পরেছে, হয়তো জানবে কমলা রঙের কোনো মানে গৈরিক বস্ত্র পরেছে, তাই জন্য ভেবেছে বোধহয় যাত্রা, কারণ মাতাল সে তো বুঝতেই পারছে না কি হচ্ছে না হচ্ছে।
সেই ইহ জগতেই নেই আর কি তার চেতনা। তো মাতালের সাথে এরকম কথোপকথন, এখানে একটা বোধহয় আমি একটা কথোপকথন বোধহয় গুরুত্বপূর্ণ সংলাপে মাতালেরও সংলাপ রয়েছে প্রবাবলি, আমি দেখছি পরে। এইবার দেখো ইম্পর্টেন্ট সংলাপের মধ্যে আর একটা, হ্যাঁ তোমাদের যে নোটস দিয়েছি সেখানে না এই মাতালের এই সংলাপটা দিয়েছি, কারণ অনেক সময় হয় যে চিনতে পারছো কিনা ওই জন্য। ধরো সে কি গো তুমি না সং সেজেছো, হতেই পারে এই সংলাপটা শুনে মনেই হতে পারে কোনো মহিলা বলছে, বলে এই জন্য আমরা ভুল করে ফেলতে পারি যে কোনো ভারবিলাসিনীদের মধ্যে হয়তো দুজনের নাম দিল, কি নিতম্বিনীর নাম দিল খ্যামটাওয়ালি আর তার সাথে দিল হচ্ছে মাতাল। আমরা হয়তো এই সংলাপটা শুনে হয় না মনে হয় মেইলি সংলাপ বলে মনে হয়, দিয়ে ভুল করতে পারি, সেই জন্য এই সংলাপটার উল্লেখ আমি তোমাদের নোটসে করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এরপর বাবাজির যাদের সাথে দেখা হলো দুজন বার বিলাসিনী, কে কে, একটা হচ্ছে বামা আর একটা থাকি। ওরা একটু রঙ্গরসিকতা করলো, যখন বাবাজি জিজ্ঞাসা করলো আচ্ছা জ্ঞান তরঙ্গিনী সভাটা কোথায় জানো, ওরা ভাবলো তরঙ্গিনী হয়তো বাবাজির বৈষ্ণবীর নাম, তাই জন্য 5 শিকে চেয়েছিল। বামা 5 শিকের বিনিময়ে ওই তরঙ্গিনী মানে ভেবেছিল যে বোধহয় বাবাজির একটা বৈষ্ণবী দরকার, তাই বৈষ্ণবী শাস্তি চেয়েছিল। তাহলে প্রশ্ন হতে পারে যে বাবাজির বৈষ্ণবীর ভেগ ধরবার জন্য বামা বাবাজির কাছে কত টাকা চেয়েছিল, কত টাকা চেয়েছিল? 5 শিকে, টাকা নয় কিন্তু, টাকা পরে আসবে, কত? 5 শিকে। অপশন তাই দেবে, 5 টাকা দেবে, 5 পয়সা দেবে, 5 শিকে দেবে, 5 আদুলি মানে এরকম কিছু একটা দিয়ে দেবে। তাহলে কত হবে? 5 শিকে। মানে পড়াতে যদি ভুল হয়, একবার যদি টাকা মনে গেঁথে যায় তাহলে কিন্তু গন্ডগোল। কত চেয়েছিল? 5 শিকে। 5 শিকের বিনিময়ে বামা, ওই যে দুজন বারবিলাসিনী, বামা এই বাবাজির বৈষ্ণবীর ভেগ ধরতে চেয়েছিল। ভেগ ধরা মানে সাজতে চেয়েছিল, ঠিক আছে। এরপর আমরা আরো দুটো যে টাইপ ক্যারেক্টার বলছি পাচ্ছি হচ্ছে চৌকিদার আর সার্জেন্ট। এরাও দেখো তৎকালীন সমাজের কিরকম ছবি ফুটে উঠছে। মাতালদের কথা তো আমি ছেড়ে দিচ্ছি, মাতাল বারবিলাসিনী সেই সময় একটা খুবই দেখা যেত এই ধরনের চরিত্রদের। সার্জেন আর চৌকিদার কিরকম, যেই দেখেছে যে বাবাজি অমনি তার ব্যাগ, একটা নিরপরাধ মানুষের ব্যাগ সার্চ করলো, সার্চ করে কি পেলো? 4টে টাকা পেয়েছিল। এইটা ইম্পর্টেন্ট যে সার্জেন বাবাজির ব্যাগ সার্চ করে বা ব্যাগ খুঁজে ক টাকা পেয়েছিল? 4 টাকা। এইবার তখন বলছে ওকে চলো থানায় মেলে চলতে। এবার তখন ও ভাবছে যে না আপনি আমার টাকা নিন, তবু আমাকে ছেড়ে দিন। সেই টাকাটাকে পকেটস্থ করে ওকে ছেড়ে দিল। মানে একটা নিরপরাধ মানুষ রাস্তায় আছে, তাকে দেখেই তাকে চোর বলে ভেবে নিয়ে তার ব্যাগ খুঁজে তার থেকে 4 টাকা পেয়ে সেই ব্যাগটির টাকাটাকে পকেটে করে চলে যাওয়া, দিয়ে বললো যাও ছেড়ে দাও লোকটাকে। কতটা মানসিক তখনকার দিনে একটা অবক্ষয় বা অধঃপতনের একটা ছবি, এটা আমরা বুঝতে পারছি। কিন্তু এই সার্জনও কিন্তু তৎকালীন সময়ে ওই পুলিশ শ্রেণীর প্রতিভূ। আচ্ছা এইটা গেল। তারপরে যেটা দেখলাম যে তারপরেই সেখানে এলো হচ্ছে ওই মুটেদের কথোপকথনে একটা ইম্পর্টেন্ট সংলাপ আছে যে লেকিন কেবল এই গরুখোর ব্যাটারগো দৌলতেই মোগর পোচঘর, এই পোচঘর মানে হচ্ছে কসাইখানা, তো যেখানে মাংস পাওয়া যায়, বুঝেছো তো, এই পোচঘরে তো ফেপে উঠতেছে। শাম হলেই ব্যাটারা বাদুরের মাফিক ঝাঁকে ঝাঁকে আসে পড়ে, আর কত যে খায় কত যে পিয়ে যায় তা কে বলতে পারি। অর্থাৎ এরা খাচ্ছে, এরা পান করছে বলে এদের এত টাকা, কারণ মাংস খাচ্ছে, মদ খাচ্ছে তাই মাংস খাচ্ছে, এবার মাংস বিক্রি হচ্ছে বলে এদের টাকা। ফলে এই তৎকালীন সময় যে মদ মাংস খাওয়া একটা বলে না ও শাম ভি কি আথি, মানে ওই রকম আর কি, সন্ধেবেলাগুলো ওরকম সেজে উঠতো। হ্যাঁ, এই সমস্ত অঞ্চলগুলো বারবনিতা পল্লীগুলো সেজে উঠতো রীতিমতো। আচ্ছা এইটা একটা গেল। তো তারপরে দেখলো যে ওই বাবাজির আর বুঝতে বাকি রইলো না যে দুজন নিতম্বিনী এবং পয়োধরী নাম দুটো কিন্তু খুব সিগনিফিকেন্ট। হ্যাঁ, এর আগে একবার বলেছিলাম যে পয়োধরী মানে মানে পয়োধর মানে হচ্ছে স্তনকে বলা হয় পয়োধর, আর নিতম্ব মানে হচ্ছে আমাদের ভিপকে বলা হয় বেসিক্যালি। নাম দুটো দেখো, নিতম্বিনী আর পয়োধরী, দুজন খ্যামটাওয়ালি নাচ। তো সেখানে আমরা দেখতে পাই যে বোঝাই যাচ্ছে তাদের সংলাপে যে কালীনাথ এবং নবকুমারদের এই সভাতে তাদের প্রায়ই মানে নাচ গান হয় আর কি। তো তারা প্রবেশ করলো এবং বাবাজিও বুঝে গেল যে জায়গা ঠিক নয়, আর সেখানেই তাকে দেখতে পেলো হচ্ছে কালীনাথ এবং নবকুমার। এবং নবকুমার বাবাজির হাতে কিছু টাকা দিয়ে তার মুখ বন্ধ করার চেষ্টা করলো। তারপরে এই সভা বলে যে মানে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, সেখানে আমরা দেখতে পাবো বাবাজিও কেমন ভেগধারী, সে শুধু পরেই আছে গৈরিক পোশাক, কিন্তু কালীনাথ ওই জন্যই রেগে গিয়েছিল যে যখন নবকুমার কিছু টাকা দিয়ে ওকে মুখ বন্ধ রাখতে বলেছিল, ওর বাবা তো আসলে পাঠিয়েছিল নবকুমারের বাবা, কিন্তু টাকার বিনিময়ে সে মুখ চেপে যেতেও রাজি হয়ে গেল যে নবকুমারটা যে শিকদার পাড়াগুলিতে কোথায় যায় সেই কথা বলতে অস্বীকার করলে শুধু কিছু টাকার বিনিময়। অর্থাৎ মানুষের তখন মূল্যবোধের কোনো মানে এতটাই অবক্ষয় ঘটেছিল যে তারই প্রতিভু এই মাতাল বাবাজি এই শ্রেণীর মানুষগুলো। বোঝা যাচ্ছে ব্যাপারটা 19 শতকের কলকাতার বা 19 শতকের বঙ্গদেশের একটা ছবি কি ফুটে উঠছে, ব্যাপারটা বোঝা যাচ্ছে।
এরপর যেটা হলো দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্ক, সেখানে সভাতে বিভিন্ন লোকের বিভিন্ন সংলাপ আছে। আমি গুরুত্বপূর্ণ শুধু সংলাপগুলো পড়বো, তোমরা কিন্তু শিবু মহেশ ওই সংলাপগুলো সবার পড়বে, কারণ যে কোনো একটা সংলাপ দিয়ে কিন্তু প্রশ্ন দিতে পারে সংলাপটা কার। ওখানে বলাই আছে, মহেশ আছে, শিবু আছে, চৈতন আছে, সবাই কিন্তু পড়বে। আমি এই নাটক ঊনবিংশ শতাব্দীর কলকাতাকে বোঝার জন্য যে সংলাপগুলো জরুরি সেইগুলোকে দু একটা এমফাসাইজ করেছি। যেমন সেখানে হচ্ছে যখন এই সভাতে দেরি করে এলো, সভাটা 9টা বাজতে 5 মিনিট আগে শুরু হয়েছিল, সেই সভাতে মহেশ বাবু তিনি চৈতনকে চেয়ারম্যান প্রপোজ করেছিল। কি তাহলে 9টা বাজতে 5 মিনিট আগে সভা শুরু হয়েছিল, মহেশ বাবু চৈতন বলে একজনকে এই সভার চেয়ারম্যান প্রপোজ করেছিল। তারপর যেটা হলো যে যখন এবার ওরা চলে এলো বলে আমার একটু দেরি হয়ে গেছে, কালীনাথ এবং নবকুমার এলো, তখন ওকে শিবু বলেছিল, 1 মিনিট, দ্বিতীয় গর্ভাঙ্ক না, এটা শিবু বলেছিল একটুখানি, হ্যাঁ শিবু তখন বললো দ্যাটস এ লাই। যখন বললো না যে আমার একটু দেরি হয়ে গেছে, আমাদেরকে একটু এক্সকিউজ করতে হবে, তখন বললো দ্যাটস এ লাই। লাই মানে হচ্ছে মিথ্যেবাদী আর কি, লায়ার। তখন নবকুমার বলছে হোয়াট, তুমি আমাকে লায়ার বললে? নবকুমার বলছে তখন চৈতন বলছে এটা একটা টাইফলিং জিনিস, টাইফলিং মানে হচ্ছে খুবই তুচ্ছ ব্যাপার। তখন নবকুমার বলছে ও আমাকে লায়ার বললে, ও আমাকে বাংলা করে বললে না কেন, ও আমাকে মিথ্যেবাদী বললো না কেন, তাতে কোন শালা রাখতো, কিন্তু লায়ার এ কি বরদাস্ত হয়? মানে নিজের ভাষার চেয়েও, যেহেতু ইংরেজি ভাষায় ওকে লায়ার বলা হচ্ছে, ওকে যদি বাংলা ভাষায় দুটো গালি দেওয়া হতো, কি বাংলা ভাষায় যদি ওকে বলা হতো তুমি মিথ্যেবাদী, ওর গায়ে লাগতো না। মানে এই যে অনুকরণ, ভাষাগত দিক থেকে, পোশাকের দিক থেকে, খাদ্যাভ্যাসের দিক থেকে, জীবন যাপনের দিক থেকে যে একটা অন্ধ অনুকরণ দেখা গিয়েছিল ঊনবিংশ শতাব্দীর এই ইংরেজি শিক্ষিত কালেজীয় যুবকদের মধ্যে, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই সংলাপটা। হ্যাঁ, বলছে যে ও যদি বাংলাতে বলতো তাহলে কে রাখতো, কোন শালা রাখতো, কিন্তু লায়ার এ কি বরদাস্ত করা যায়? বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, এইবার তখন নবকুমার এই 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 অংশটা চলে গেল। এরপর নবকুমার বলছে, দেখো নবকুমারের সংলাপগুলো খুবই জরুরি এই দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কের। নবকুমার বলছে জেন্টলম্যান, আমাদের সকলের হিন্দু কুলে জন্ম, কিন্তু আমরা বিদ্যা বলে সুপারস্টিশনের শিকল আর কি, শিকলি কেটে ফ্রি হয়েছি। আমরা পুত্তলিকা থেকে হাঁটু নোয়াতে আর স্বীকার করি নে। জ্ঞানের বাতির দ্বারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর হয়েছে। এখন আমার প্রার্থনা এই যে তোমরা সকলে মাথা মন এক করে এদেশে সোশ্যাল রিফরমেশন যাতে হয় তার চেষ্টা করো। তার মানে ও বলছে আমাদের হিন্দু কুলে জন্ম, কিন্তু আমরা বিদ্যা বলে সুপারস্টিশনের শিকলি কেটেছি। ওই যে যেটা বললাম যে তারা একটু ইংরেজি শিখে তাদের মনে হয়েছিল যে তারা খুবই কুসংস্কার মুক্ত, এবং মদ্যপান করে খেমটাওয়ালিদের নাচ দেখে ওই ইংরেজদের মতো পোশাক গায়ে চাপিয়ে তারা ভাবতো যে তারা খুব মানে আধুনিক হয়েছে, খুবই স্বাধীন হয়েছে, খুবই কুসংস্কার মুক্ত হয়েছে। তার একদম জ্বলন্ত উদাহরণ এই সংলাপগুলো। বলছে আমরা পুত্তলিকা থেকে হাঁটু নোয়াতে রাজি নই, অর্থাৎ কোনো মৃন্ময়ী মূর্তি দেখে, তার মানে হিন্দু সমাজে যেটা আছে যে ঠাকুরের সামনে প্রণাম করা, সেটা তাদের কাছে পরাধীনতা বা কুসংস্কারের নামান্তর। হ্যাঁ, এবং বলছে যে সোশ্যাল রিফরমেশন, অথচ এই সোশ্যাল রিফরমেশনের কথা যারা বলছে তাদের বাড়িতেই কিন্তু বউরা দিনের পর দিন কষ্ট পাচ্ছে, তারা মানে বেশ্যাপল্লীতে গমন করছে, এবং ফিরে এসে কতটা সেই মেয়েগুলো কতটা দুর্ভোগ যন্ত্রণা ভোগ করতো তারপরের গর্ভাঙ্কে আমরা হরকামিনীর সংলাপে পাবো। এরপর নবকুমার বলছে জেন্টলম্যান, তোমাদের মেয়েদের এডুকেটেড করতে হবে, তাদের স্বাধীনতা দেও, জাতভেদ তফাৎ করো, আর বিধবাদের বিবাহ দেও, তাহলে এবং কেবল তাহলেই আমাদের প্রিয় ভারতভূমি ইংল্যান্ড প্রভৃতি সভ্য দেশের সঙ্গে টক্কর দিতে পারবে, নচেত নয়। মানে তারা বলছে, মানে এই নবকুমারের মতো ছেলেরাই কিন্তু মেয়েদের এডুকেশনের কথা বলছে এক মুখে, হ্যাঁ তাদের স্বাধীনতা দেওয়ার কথা বলছে, বিধবা বিবাহ দেওয়ার কথা বলছে। এই বিধবা বিবাহের যদি হ্যাঁ যাও একদম একদম এই বিধবা বিবাহের কথা যদি বলি, এই যে বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহ প্রচলন করেছিল, এবং বলা হয়েছিল যে যে বিধবাদের বিয়ে করবে কালীপ্রসন্ন সিংহ তাদের 1000 টাকা করে দেবে, এবং সেই জন্য বহু মানুষ শুধু 1000 টাকার লোভে তৎকালীন সময় বিয়ে করে সেই ছেড়ে দিয়েছে, বা হয়তো কোনো মানে বেশ্যা বা মানে গণিকাকেই হয়তো বিবাহ করেছে, মানে শুধু টাকার লোভে, কোনো মানে মানে রিফরমেশন করা তাদের উদ্দেশ্য ছিল না। মানে একটা মেয়ে তার সত্যি কেন বিধবা বিবাহ প্রচলন করা হলো, যাতে মেয়েরা তাদের এই যে একটা মানে বৈধব্যের যে একটা দুর্ভোগ সেটা থেকে যাতে মুক্ত হয়, কিন্তু বহু লোক শুধু টাকার লোভে সেই সময় সেই সুযোগটা নিয়েছে, টাকাটা পেয়েছে, তারপরে ছেড়ে চলে গেছে।
এইরকম হয়েছে। তো বলছে যে বিধবাদের বিবাহ দো, এই যে নবকুমারের মতো লোকেরা এইরকম কথা গিয়ে সভাতে বলছে, অথচ তাদের বাড়িতেই তাদের বউ মেয়েরা কষ্ট পাচ্ছে। তারপর নবকুমার বলছে কিন্তু জেন্টলম্যান, এখন এই দেশ আমাদের পক্ষে যেন একটা মস্ত জেলখানা। তার মানে তাদের এখন কোন দেশ তাদের কাছে স্বাধীনতার জায়গা? ইংল্যান্ড। কিন্তু এই গৃহ আমাদের কেবল লিবার্টি হল, অর্থাৎ আমাদের স্বাধীনতার দালাল, এখানে যার যা খুশি তাই করে। এই 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 কেবল আমাদের এই লিবার্টি হল, এই গৃহ মানে কি? জ্ঞান তরঙ্গিনী সভার যে গৃহ, সেটা হচ্ছে তাদের লিবার্টি হল, অর্থাৎ এখানে তাদের স্বাধীনতার দালাল, অর্থাৎ এখানে তারা যা খুশি তাই করতে পারে। এই যা খুশি তাইটা কি? মদ্যপান করা, খ্যামটোয়ালিদের নাচ দেখা, তাদের সঙ্গে রঙ্গরসিকতা করা, এইটা হচ্ছে তাদের তাদের কাছে এইটা হচ্ছে স্বাধীনতার নামান্তর। তাহলে এইটা বোঝা গেল? তাহলে এইটুকু রাখবো নাকি আমি এটা ইয়ে করে দেবো? আচ্ছা, এইবার লাস্ট একদম গর্ভাঙ্ক, সেখানে আমরা দেখতে পাবো এই যে বলছিল না যে মেয়েদের স্বাধীনতা ওইখানে গৃহিণীর একটা সংলাপ আছে। গৃহিণী মানে তার মা জানেই না যে সে কোথায় যায়, মানে এইরকম তার, এবং তার ছেলেকে দুধের শিশু ভাবে। সে চিরদিনই সব মায়েরাই তাদের ছেলেকে দুধের শিশুই ভাবে, কিন্তু গৃহিণী বলছে ও কি রামমোহন রায় না কার সভা আছে, সে সেইখানে যায়। তো এই যে রামমোহন রায়, মানে তার মা এটাও জানে না যে তার ছেলে কোথায় যায়, এবং তার বউ কিন্তু জানে। কি হয় যে তা দেখা যায় যে যেমন, হ্যাঁ এসো এসো এসো, এই যে হরকামিনী সংলাপটা শোনো। সেদিন বাবু জ্ঞান তরঙ্গিনী সভা থেকে ফিরে এসে ঠাকুরজিকে দেখেই অমনি অমনি ধরে ওর গালে একটা চুমো খেলেন। ঠাকুরজি তো ভাই পালাবার জন্য ব্যস্ত, তা তিনি বললেন, কেন? এতে দোষ কি? এতে দোষ কি? সাহেবরা যে বোনের গালে চুমো খায়, আর আমরা করলেই কি দোষ? বক্তা হরকামিনী। তুমি জাস্ট তোমরা জাস্ট ভাবো যে এই অনুকরণটা কোন জায়গায় গিয়ে পর্যবসিত হয়েছিল, যে সমাজ বা যে সংস্কৃতিতে যে ধরনের মানে কাঠামোর মধ্যে দিয়ে বড় হয়ে ওঠা ঊনবিংশ শতাব্দীতে বিশেষ করে, সেখানে দাঁড়িয়ে এরা মনে করছে যে এই কিছু কলেজে পড়া একটুখানি ইংরেজি শিখে যাওয়া ছেলেরা, যে তারা বলছে যে সাহেবরা তাদের বোনকে চুমো খায়, তাহলে আমাদের মধ্যে কি অসুবিধে? তাই বাড়িতে এসে মদ খেয়ে করে এসে বোনের গালে চুমু খাচ্ছে, এটা তাদের কাছে খুব সভ্যতার নামান্তর বলে মনে হচ্ছে। এটাকেই তারা সভ্যতা বলে মানে ধারণা করছে। এবং মানে তারপরে দেখবে এই যে নিত্যকালী বলছে, ও মা ছি, ইংরেজি পড়লে কি লোকে এত বেহায়া হয় গা? তখন হরকামিনী বলছে, ও ঠাকুরজি, এই ভাই তোর দাদার দশা দেখ, মানে মদ খেয়ে ফিরেছে, এবং ফিরে তখন এসে বারবার ওই পয়ধরীর নাম ধরে বারবার ডাকছে। বাড়িতে ওর বাবা আছে কিন্তু তবু মদ খেয়ে যা হয় যে মাতলামি করছে। তখন বলছে, ও ঠাকুরজি, এই ভাই তোর ভাইয়ের দাদার দশা দেখ। হাই, এই কলকাতায় যে আজকাল কত অভাগা স্ত্রী আমার মতন এইরূপ অভাগা স্ত্রী আমার মতন এইরূপ যন্ত্রণা ভোগ করে, তার সীমা নাই। তাহলে যে নবকুমাররা সভাতে গিয়ে নারী রিফরমেশন, মানে নারীদের সংস্কার, সমাজ সংস্কার, সোশ্যাল রিফরমেশন, নারী স্বাধীনতা, নারী শিক্ষার কথা বলছে, বিধবা বিবাহের কথা বলছে, তাদের বাড়িতেই কিন্তু স্ত্রীরা যন্ত্রণা ভোগ করছে। হে বিধাতা, তুমি আমাদের ওপর এত বাম হলে কেন? হরকামিনী বলছে, আজকাল কলকাতায় যারা লেখাপড়া শেখেন তাদের মধ্যে অনেকেরই কেবল এই জ্ঞানটি ভালো জন্মে। তাই ভাই দেখো দেখি, এমন স্বামী থাকলেই বাকি আর না থাকলেই বাকি। ঠাকুরজি, তোকে বলতে কি ভাই, এইসব দেখে শুনে আমার ইচ্ছে করে গলায় দড়ি দিয়ে মরি। মানে মানে কতখানি যন্ত্রণা সে অনুভব করে প্রত্যেক দিন। ছি ছি ছি, বেহায় আবার বলে কি, এই যে আমরা সাহেবদের মতো সভ্য হয়েছি, আমরা সাহেবদের মতো সভ্য হয়েছি। আমার পোড়া কপাল, মদ মাস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়? একেই কি বলে সভ্যতা? এই মদ মাস খেয়ে ঢলাঢলি, এইটাই ওই ঊনবিংশ শতাব্দীর যে কালেজীয় যুবক ছিল তাদের কিন্তু মানে আসল রূপ ছিল, আসল চেহারা ছিল। এইটাই কিন্তু এই নাটকটার মধ্যে প্রতিফলিত হয়েছে। তো সবার কি বোঝা গেছে বিষয়টা? একদম ক্লিয়ার? পুরো ওই ঊনবিংশ শতাব্দীর প্রেক্ষাপটটাও বোঝা গেছে তো? আর গুরুত্বপূর্ণ লাইনগুলো কিন্তু আমি বললাম। এবার পরের স্লাইডে আমি সব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো একটু বলছি, ঠিক আছে? আচ্ছা, দেখি তো আগেরগুলো সব ক্লিয়ার করে নিয়েছি কিনা। বোর লাগছে না তো? আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ তথ্যাবলী। এক, নবকুমার বৈষ্ণব ধর্মে যে দুটো পুঁথির উল্লেখ করেছিল বললাম, গীত গোবিন্দ। আচ্ছা আচ্ছা, কালীনাথের পুরো নাম কি ছিল?
হুম। আচ্ছা, কালীনাথ কৃষ্ণপ্রসাদের ভ্রাতুষ্পুত্র ছিল। যে এই কৃষ্ণপ্রসাদ ঘোষ তিনি হচ্ছে বৃন্দাবন ধামে মানে বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়েছিলেন। এখানে দুটো ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে দুটো ইম্পর্টেন্ট টপিক জায়গা। সেটা হচ্ছে একটা হচ্ছে ওর বাবা মানে নবকুমারের বাবাও বৃন্দাবন থেকে ফিরেছিল, আর এর যে জ্যাঠা ছিল কৃষ্ণপ্রসাদ ঘোষ তিনিও কিন্তু বৃন্দাবনে মানে মারা গিয়েছিলেন আর কি, বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়েছিলেন। আচ্ছা, কালীনাথ কালীনাথ এবং নবকুমারের সভার নাম কি ছিল? জ্ঞান তরঙ্গিনী সভা। জ্ঞান তরঙ্গিনী সভা কবে বসতো? প্রতি শনিবার বসতো। কালীনাথ কি বলেছিল যে কি জন্য এই সভাটা তৈরি করা হয়েছে? সংস্কৃত বিদ্যা, হ্যাঁ হ্যাঁ শিওর, সংস্কৃত বিদ্যার আলোচনার জন্য। কেন তৈরি করা হয়েছিল? সংস্কৃত বিদ্যা আলোচনার জন্য। এইবারে ওই একটা তখন বলা হয়নি যে এই তরঙ্গিনী সভা একজন শিক্ষকের নাম বলা হয়েছিল। কি নাম বলা হয়েছিল? কেনারাম বাচস্পতি, যিনি বলা হয়েছিল যে ইনি নাকি সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক। তাহলে ইনি হচ্ছে সংস্কৃত কলেজের প্রধান অধ্যাপক, কি নাম? কেনারাম বাচস্পতি। তাকেই বলা হয়েছিল এই সভার নাকি তিনি মানে অধ্যক্ষ আর কি। আর এই সভা হতো কোথায়? শিকদার পাড়ার গলিতে। এবার একটু বলি যে প্রথম অঙ্কের প্রথম দৃশ্যের স্থান গৃহ, আর দ্বিতীয় দৃশ্যের স্থান, আর চতুর্থ শয়নকক্ষ, আর তৃতীয়, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শিকদারপাড়া স্ট্রিট আর কি। ওটা এখানে তো আর বদলাতে পারছে না, তোমরা ওটা একটু, ওখানে বোধহয় স্ট্রিট করাই আছে, উত্তরে স্ট্রিট করা আছে, আমার স্লাইডে এটা করা আছে। আচ্ছা, ও ও আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, হুম, যাক। আচ্ছা, এই নবকুমার বাড়ির ভৃত্যর নাম কি ছিল? বোদে ওরফে বৈদ্যনাথ। হ্যাঁ ঠিক আছে, বৈদ্যনাথ বা বোদে। আচ্ছা, আর এই কালী এই গড়ানহাটার কাকে কাকে চিনতো? একটা হচ্ছে প্যারিকে চিনতো, আর তার ছুকরি বিন্দিকে চিনতো। বিন্দি ছুকরি মানে হচ্ছে মেয়ে, বিন্দিকে চিনতো, প্যারিকে চিনতো মানে প্যারি, আর তার মেয়ে বিন্দিকে চিনতো। নবকুমারের মুখে যে দুটো বৈষ্ণব পুঁথির নাম পাওয়া গিয়েছিল, একটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা আর একটা হচ্ছে জয়দেবের গীত গোবিন্দ। আর শ্রীমদ্ ভগবত গীতা এবং গীত গোবিন্দকে কালীনাথ চাচা বলে উল্লেখ করেছিল। একটা বললাম কি, শ্রীমতী ভগবতীর গীত আর বোপদেবের বিন্দাদুতি, মনে থাকবে, বোপদেবের বিন্দাদুতি। কর্তা, এইবার এইটা হচ্ছে কর্তা কাকে কবিকুল তিলক ভক্তি রস সাগর বলেছিলেন? এটা ইম্পর্টেন্ট, এইটা জয়দেবকে, এইটা বলেছিল নবকুমারের বাবা। হ্যাঁ, আমি নোটসে ওটা একটা ওই সংলাপটা দিয়েছি, দেখবে। আচ্ছা, কর্তা নবকুমার এবং কালীনাথকে লক্ষ্য করবার জন্য কাকে পাঠিয়েছিল? বাবাজিকে। তাহলে স্লাইডটা সরিয়ে দিচ্ছি। আচ্ছা, এইবার বামা, ওই যে তখন বললাম বামা কত টাকার বিনিময়ে বাবাজির বৈষ্ণবীর ভেগ নিতে চেয়েছিল? 5 শিকের বিনিময়, ঠিক আছে, 5 টাকা নয় কিন্তু, হ্যাঁ 5 শিকে। সার্জেন্ট বাবাজির ঝুলি থেকে কত টাকা পেয়েছিল? এইটা 4 টাকা, এইটা টাকা, হ্যাঁ 4 টাকা। আচ্ছা, সার্জেন্ট বাবাজির কাছ থেকে কত টাকা হাত করেছিল? একই 4 টাকা, যা পেয়েছিল তাই নিয়েছিল। জ্ঞান তরঙ্গিনী সবার খোঁজ বাবাজিকে শেষ পর্যন্ত কে দিয়েছিল? চৌকিদার বলেছিল ও মাজা কি বাড়ি, হ্যাঁ দেখবে আমি ওই সংলাপটা দিয়েছি, মানে বাড়িটার বর্ণনা দিয়েই বলছে ওটা একটা দারুণ মজার জায়গা আর কি। মহেশ 9টা বাজতে 5 মিনিট বাকিতে চৈতন বাবুকে, ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ চৈতন বাবুকে, চৈতন্য নয় কিন্তু, হ্যাঁ চৈতন বাবু, ঠিক আছে, চৈতন বাবুকে সভার চেয়ারম্যান প্রপোজ করেছিল, ঠিক আছে, সভার চেয়ারম্যান প্রপোজ করেছিল। প্রহসনে যে দুজন খেমটাওয়ালির উল্লেখ আছে তাদের নাম? নিতম্বিনী পয়ধারী। এরা কিন্তু বারবিলাসিনী নয়, মানে বারবিলাসিনী হলে কিন্তু ওই বামা আর থাকি, হ্যাঁ যারা নৃত্য করেছিল, হ্যাঁ। দ্বিতীয় অঙ্কে দ্বিতীয় গর্ভাঙ্কে নবকুমার বাবুর মেয়েরা যে খেলা খেলছিল, কি খেলছিল? তাস, দিতেই পারে দাবা খেলছিল, লুডো খেলছিল, এরকম দিতে পারে, তাস, ঠিক আছে। নবকুমার কার সভায় গিয়েছে বলে নবকুমারের মা গৃহিণীর কাছে জানতেন? রামমোহন রায়ের সভা, হয়তো দিতে পারে দ্বারকানাথ ঠাকুরের সভা, এরকমও দিতে পারে, কিন্তু নয়। আচ্ছা, নবকুমারের স্ত্রীর নাম অরকামিনী, আর নবকুমারের বোনের নাম প্রসন্নময়ী, আর একটা খুড়তুতো বোন ছিল নিত্যকালী, আর একজন কমলা বলে, কিন্তু তার পরিচয় পাওয়া যায় না, ঠিক আছে।
আচ্ছা, এইবার বলেছিলাম প্রহসনে গান, গানটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কটা গান আছে? এই প্রহসনটাতে দুটো গান আছে, দুটোই একই জায়গাতে আছে, দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে দুটো গানই আছে। একটা আছে হচ্ছে ওই পয়োধরীর কণ্ঠে আছে, আর একটা হচ্ছে শিবুর কণ্ঠে আছে। পয়োধরীর কণ্ঠে কি গান আছে? ওইটা এখন কি আর নাগর আমার তোমার প্রতি তেমন আছে, দিয়ে ওই যে গানটা আছে। আর দ্বিতীয় গানটা গার্ড ইয়ার নাহ সাকি। তো তো এইটা হচ্ছে এই দুটো গান। তাহলে এই অঙ্কটার, এটা টোটাল অঙ্ক সংখ্যা কটা? দুটো। আর দৃশ্য সংখ্যা চারটে। অঙ্ক দুটো, দৃশ্য বা গর্ভাঙ্ক চারটে। আচ্ছা, আর গান হচ্ছে দুটো, দুটোই হচ্ছে দ্বিতীয় অঙ্কের প্রথম গর্ভাঙ্কে, একটা পয়োধরীর কণ্ঠে, একটা শিবুর কণ্ঠে। ঠিক আছে, শেষ। আচ্ছা, এইটাই হচ্ছে। এবার আমি তোমাদের একটু দু একটা প্রশ্ন জাস্ট একটু জিজ্ঞাসা করি, তোমরা অনলাইনেও যারা আছে একটু উত্তর দিতে পারো। আচ্ছা, আপাতত শুধু দুটো দু একটা সংলাপে জিজ্ঞাসা করছি, দেখো দেখো তো একটু আইডেন্টিফাই করতে পারো কিনা। আচ্ছা, এই সংলাপটা কার বলো তো? রসো ভাই, আর একটুখানি খেয়ে নি। দেখো, যে গুড জেনারেল হয় সে সুযোগ পেলে তার গ্যারিসনে এবং প্রভিজনে সমাতে শুরু করে, মানে প্রভিজনে জমাতে কসুর করে কি? কালীনাথের, হ্যাঁ। মানে তার দুর্গে খাদ্য সামগ্রী জমানোর ক্ষেত্রে কি সে ইয়ে করে, মানে এটা একটা গেল। আচ্ছা, তোমরাও অনলাইনে উত্তর দিতে পারো। আচ্ছা, সাকি কাকে বলে বলো তো? যে মদ দেয়, মানে সার্ভ করে, তাকে বলা হয় সাকি। আচ্ছা, ওই নবকুমার বাবুর, হ্যাঁ, নবকুমার বাবুর বাড়ির মেয়েরা কি খেলা খেলছিল? আচ্ছা, আর শেখাবে কে? এই কলকাতা মহানগর, এই কলকাতা মহাপাপনগর, কলির রাজধানী, এখানে কি কোনো ভদ্রলোকের বাস করা উচিত? হ্যাঁ, কর্তা। এটা কিন্তু গিন্নি করে দিও না, বা এখানে কিন্তু অনেক সময় অপশন দিতে পারে, হরকামিনী বলছে কথাটা, প্রসন্নময়ী বলছে, গিন্নি বলছে। হুম, হ্যাঁ, কাছাকাছি, সেই জন্য এটা কিন্তু কর্তা বলেছে। ঠিক আছে, এই সংলাপগুলো একটুখানি খুব মন দিয়ে পড়তে হবে। তো যাই হোক, তাহলে আজকের ক্লাসটা সবার বোঝা গেছে তো? কারোর কিছু অসুবিধা নেই তো? হ্যাঁ, তোমাদের যদি কারোর কিছু এমনি প্রশ্ন থাকে, আজকের ক্লাসটা আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তো যদি কারোর কিছু প্রশ্ন থাকে বা কিছু কোয়ারিজ থাকে, তাহলে তোমরা এই গ্রুপে জানাতে পারো, যেটা ওই এডুকেশনাল বৈঠক এডুকেশনাল ইনস্টিটিউটের যে গ্রুপ আছে, বা ওদেরকে মেসেজ করেও জানাতে পারো। পরের দিন আমরা আর একটা নতুন টপিকে নতুন একটা নাটক নিয়ে ক্লাস করব। ঠিক আছে, থ্যাংক ইউ।